হ্যাঁ, সবুজ ভাই, আজকে ভোকাল কে নিবে? ভাইয়া, সাব্বির ভাইয়া তো স্লাইড শেয়ার দিয়ে রেখেছেন, মনে হয় ভাইয়া নিবেন। আচ্ছা সাব্বির ভাই, ভোকাল কি আজকে আপনি নিবেন? একটু আমাকে এনশিওর করলে ভালো হতো আর কি। আপনি একটু সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ আচ্ছা, করে আমি আমাকে একটু একটু ফোন জানান। করে জেনে আপনাকে হ্যাঁ জানাচ্ছি হ্যাঁ। ভাইয়া। গুড ইভিনিং সবাইকে। সবাইকে ছিচল্লিশতম ইসলামী বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের নৈতিকতা মূল্যবোধ সেশনের লেকচার একে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো কিছুক্ষণের মধ্যেই ভাইয়া আজকের ক্লাসটি শুরু করবেন, তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর হচ্ছে, আপনাদের যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে, ক্লাসের শেষের দিকে করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। ওকে। ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস আপনারা যোগ দিয়েছেন। একটু দাঁড়ান, আমি একটু ভলিউমটা হাই করে নেই, নইলে আপনাদের হচ্ছে সাউন্ড শুনতে প্রবলেম হতে পারে। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আহ, খুবই বোরিং একটা টপিক, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। তো এখান থেকে
আপনাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে এটা একটু বলি। ওয়ালাইকুম আসসালাম। তো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে আমাদের খুব লিমিটেড জিনিস পড়তে হবে। হ্যাঁ, এটা খুবই বোরিং একটা টপিক, কিন্তু আমাদেরকে একটু ট্যাক্টফুলি আগাতে হবে যাতে কিনা আমরা খুব সুন্দর মতো এই জিনিসটা কভার আপ করতে পারি। ঠিক আছে, জিনিস জায়গা থেকে 10টা কোশ্চেন আসে, 10 মার্কস থাকে, 10 মার্কস একটু বুদ্ধি করে দাগালে হয়। আবার একদম যেটা আপনি না জানেন ওটা আপনি দাগাতে যাবেন না। আবার কিছু কিছু জিনিস আছে যে আইডিয়া করলে হয় যেটা আসলে কি। ঠিক আছে, লাইক আমি একটা কোশ্চেন আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান, সরি। দেখেন, আন্দাজে দাগাইলে হয়, আবার আন্দাজে দাগাইলে হয় না। এই জায়গাটা হচ্ছে এরকম, দেখেন, এই যে ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, তাই না? ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এটা এক ধরনের কোশ্চেন আসলে। আবার এটা কিন্তু নৈতিক না অর্থনৈতিক না রাজনৈতিক না সামাজিক, এটা কিন্তু আপনি একদমই জানেন না। একদম আন্দাজে দাগাইলে কিন্তু হবে না, কারণ এটা সামাজিক বা নৈতিক দুইটার দিক থেকে কিন্তু প্যাচ লাগে। তাই যেটা একদমই না জানবেন এই কোশ্চেন গুলো এখানে দাগানো যাবে না। আপনি লোভ করবেন মানে হচ্ছে কি ভুল করবেন। ঠিক আছে, এটা অনেকেই সামাজিক ভাবেন, অনেকেই নৈতিক ভাবেন, কিন্তু এটা কি, এটা আসলে নৈতিক। ঠিক আছে, হ্যাঁ, মূল্যবোধ, নৈতিকতা, সুশাসন, যেহেতু তো এটা নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে, তাহলে দেখেন এটা কিন্তু আপনি একদমই জানতেন না, সো এগুলো হচ্ছে দাগাবেন না, যেগুলোতে ই লাগবে। কিন্তু দেখেন, সুশাসনের পূর্ব শর্ত কি, তাই না? সুশাসনের পূর্ব শর্ত কি? একটা সুশাসন আপনি কখন দিবেন, কখন হবে একটা দেশের সুশাসন, কখন প্রতিষ্ঠিত হবে? যখন সেখানে গণতন্ত্র প্রকাশিত হবে। গণতন্ত্র মানে কি? সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে তিনটা চারটার মধ্যে কিন্তু মত প্রকাশের স্বাধীনতাটা আপনার মোটামুটি আপনি মনে করেন যে হতে পারে। সুশাসন পদ্ধতির উদ্ভাবককে, এই ধরনের কোশ্চেন দাগাবেন, তাই না? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, তো এগুলো পড়াবো। তো এই ধরনের কোশ্চেন দাগাইতে হবে যেগুলো জানেন। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে আপনারা চিন্তা করলে যে হ্যাঁ এটা হতে পারে, ওগুলো দাগাবেন। কিন্তু একদমই জানেন না ওগুলো কিন্তু দাগানো যাবে না। যেমন মূল্যবোধের উৎস কোনটি, ধর্ম, সমাজ, নৈতিক চেতনা, রাষ্ট্র, এটা কিন্তু মনেই হয় মূল্যবোধটা আসলে নৈতিক চেতনা থেকে আসে, তাই না? হ্যাঁ, সুশাসনের মূল ভিত্তি গণতন্ত্র, আমলাতন্ত্র, আইনের শাসন না মূল্যবোধ? হ্যাঁ, গণতন্ত্র থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই গণতন্ত্রটা আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হতে হবে। তাহলে এই জায়গা থেকে আপনার হচ্ছে বুঝতে হবে কোনটা দাগাতে হবে কোনটা না দাগাতে হবে, কারণ কোশ্চেনটা এরকমই আসে। এবং 10টার ভিতরে কখনোই আপনি 5টার বেশি পারবেন না, এইরকম 5 নাম্বারের বেশি পাবেন না, এই চিন্তা করে এখানে পড়তে হবে। ঠিক আছে, তো খুবই একটা বোরিং একটা চ্যাপ্টার। তো বোরিং একটা চ্যাপ্টার আমরা কিভাবে আগাবো সেটাই হচ্ছে আমাদের কাহিনী। ফার্স্টে আসেন, একদম প্রথম কথা আমি আপনাদের যেটা বলবো, প্রথমে একটা লাইন, আমি যে লাইনগুলো বলবো এগুলো বললে অ্যাটলিস্ট পরীক্ষায় 4-5 পাবেন। মূল্যবোধ, তাই না? এটার নাম হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। মূল্যবোধ আর নৈতিকতা একটা আর একটার সাথে ভাইস ভার্সা, একটা আর একটা থেকে উৎপত্তি। না, রিটেনে এখান থেকে আসেই না, হ্যাঁ, রিটেনে তেমন আসে না। ঠিক আছে, রিটেনে এখান থেকে আসে না বললেই চলে। রিটেনে শুধুমাত্র সুশাসনের একটা টিকা পড়তে হয়, ওটা আপনাদের রিটেনের সময় বলে দেবো। ঠিক আছে, মূল্যবোধ এবং নৈতিকতা যেটা আছে সেটা হচ্ছে একটা আরেকটার সাথে সম্পর্কিত। তার মানে মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিকতা, এটা একটু মাথায় রাখেন এই কথাগুলো। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের কিছু পয়েন্ট জিজ্ঞেস করব, ঠিক আছে? সেটা হচ্ছে নৈতিকতা হচ্ছে মূল্যবোধের উৎস, তাহলে অনেকগুলো কোশ্চেনের উত্তর আপনারা পারবেন। তাহলে আসেন আমরা সামনে যাই। বিভিন্ন সমাজবিজ্ঞানী কি কি বলছে এগুলো জাস্ট রিডিং পড়বেন। স্টুয়ার্ট সি ডট বলছেন, সামাজিক মূল্যবোধ হলো সে সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। তার মানে এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ, নট মূল্যবোধ। ঠিক আছে, তার মানে যদি সামাজিক মূল্যবোধ বলে সেটাই হচ্ছে ব্যক্তি এবং সমাজ ভাইস ভার্সা। কিন্তু যদি শুধু মূল্যবোধ বলে, ঠিক আছে, মূল্যবোধটা কিন্তু নৈতিকতা থেকে আসে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাই এই সংজ্ঞাগুলো পড়ে কোনো লাভ নাই, কারণ এই সংজ্ঞাগুলো আপনি কখনো মনে রাখতে পারবেন না। শুধু সামাজিক মূল্যবোধ যেটা ব্যক্তি আর সমাজের মধ্যে একটা মিথস্ক্রিয়া। ঠিক আছে, কিন্তু নৈতিকতা আর মূল্যবোধ হচ্ছে পারস্পরিক, মানে নৈতিকতাই হচ্ছে মূল্যবোধের উৎস। এটা কিন্তু অনেকবার আসছে যে নৈতিক চেতনা থেকে মূল্যবোধ সৃষ্টি হয়। তাহলে একটু দেখি,
মূল্যবোধ, হ্যাঁ, মূল্যবোধের বৈশিষ্ট্য দেখেন, এই কথাটা আমি বললাম, নৈতিকতা প্রাধান্য। এখান থেকে আপনারা কতটুকু পড়বেন বুঝতে পারেন না, হ্যাঁ। মূল্যবোধে কিন্তু নৈতিকতাটাই প্রাধান্য পায়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর অন্য জিনিসগুলো, হ্যাঁ, পরিবর্তনশীলতা, নৈতিকতা, বিভিন্নতা, বৈচিত্র্যময়, যোগসূত্র সেতু বন্ধন করে, সামাজিক মাপকাঠি, এগুলো তো আছে, কিন্তু নৈতিকতাটা হচ্ছে প্রাধান্য পায়। মূল্যবোধের শ্রেণীবিভাগ, মূল্যবোধ হচ্ছে অনেকগুলো শ্রেণীবিভাগ পাওয়া যায়: সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয়, আধুনিক, হ্যাঁ, সাংস্কৃতিক, নৈতিক। এর ভিতরে নৈতিক যে মূল্যবোধটা আছে, ঠিক আছে, এই নৈতিক মূল্যবোধ মনে করেন হচ্ছে ভালো মন্দ, এবং এই নৈতিক মূল্যবোধ নিয়েই আমাদের কোশ্চেনটা আসে। এবং আমাদের পুরা এই আমরা যারা ক্যাডার সার্ভিসে আসছি, মূলত আমাদের পড়ানোই হয় নৈতিক মূল্যবোধ। আপনি যখন ক্যাডার হবেন, আপনার যখন ফাউন্ডেশন ট্রেনিং হবে, তখন মূলত এই নীতি এবং মূল্যবোধ নিয়ে কাজ করবে। ঠিক আছে, বাকিগুলো তো থাকবেই। নৈতিক মূল্যবোধ যদি থাকে তাহলে বাদ বাকিগুলো কিন্তু চলে আসে, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা নিয়ে একটু কাজ করেন, তাহলে মূল্যবোধের শ্রেণী বিভাগ হচ্ছে 9 ভাগে। মূল্যবোধের শ্রেণী বিভাগ এটা পরীক্ষায় আসে, যে মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়: সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, ধর্মীয়, আধুনিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক, নৈতিক, সাংস্কৃতিক। এই নৈতিক মূল্যবোধের একটা উদাহরণ হচ্ছে ভালো এবং মন্দ। এটার পার্থক্য বুঝতে পারা হচ্ছে নৈতিক মূল্যবোধ। এটা আপনার নীতি, কারণ নীতি নিয়েই সরকারি কর্মচারীরা কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আসেন, মূল্যবোধের উপাদান খুবই ইম্পর্টেন্ট। মূল্যবোধের উপাদান অনেকগুলো আছে, জাস্ট রিডিং পড়বেন মূল্যবোধের উপাদান কি কি। প্রথম কথা, নীতি, এটা ভুল করা যাবে না, হ্যাঁ। শ্রমের মর্যাদা, আইনের শাসন। আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সুশাসন নিশ্চিত হবে, এটা যেন মনে থাকে। তো সুশাসন, তাই না, মানে সুকৃষ্ট রূপের শাসন, বা একদম সুচারু রূপের শাসন, বা একদম সুন্দর শাসন, যেটা গণতান্ত্রিক শাসন। তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে যদি কিনা আপনার আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আইনের শাসন বলতে কি কি বুঝি, তাই না? আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে, সেখানে অবশ্যই দায় দায়িত্ব থাকবে এবং জবাবদিহিতা থাকবে। হ্যাঁ, সুশাসন, দেখেন, আইনের শাসন, সুশাসন। তার সুশাসনের কি কি থাকে? সুশাসনে কিন্তু মেইনলি জবাবদিহিতা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে। আপনি যদি জবাবদিহি না হন তাহলে কিন্তু হবে না। তাহলে সুশাসনের একটা ভিত্তি হচ্ছে জবাবদিহিতা। হ্যাঁ, সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। আর সুশাসন কখন প্রতিষ্ঠিত হবে? যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই লাইনগুলো একটু লিখে রাখবেন, আমি যে কয়টা, কারণ আপনারা বইয়ে পড়তে গেলে বুঝবেন না। এই লাইন কয়টা, ঠিক আছে? আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা করে, সুশাসনের সব থেকে মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতা। ওকে, এক নজরে মূল্যবোধ। হ্যাঁ, মূল্যবোধ জিনিসটা কি? মূল্যবোধের ভিতর অনেক কিছু আছে: শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ। সবকিছুর মেলবন্ধন হচ্ছে আপনার কি? মূল্যবোধ। ঠিক আছে, তাহলে মূল্যবোধ কিন্তু অনেক কিছু একটা মেলবন্ধন বা একটা সমষ্টি হচ্ছে, আমরা দেখলাম, সেটা হচ্ছে মূল্যবোধ। ওকে, তাহলে কয়েকটা লাইন মনে রাখতে হবে আমাদের। দেখেন, সমাজের ভালো মন্দের মানদণ্ড বলা হয় মূল্যবোধকে। ঠিক আছে, ওই যে নৈতিক মূল্যবোধ, এবং এটা যদি বলেন যেটা কোন ধরনের মূল্যবোধ, এটা কিন্তু অবশ্যই নৈতিক মূল্যবোধ। ঠিক আছে, ভালো আর মন্দ। হ্যাঁ, মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি, এটা পরীক্ষায় আসে। মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। ওকে, মূল্যবোধের চালনা করে একটা মূল্যবোধ। ঠিক আছে, নৈতিকতা বা নীতি থেকে মূল্যবোধ সৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু সংস্কৃতি যদি না থাকে তাহলে কিন্তু নীতি হবে না। আর মূল্যবোধকে দেখেন, মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, তাই না? আর মূল্যবোধ জাগ্রত করে বা উৎসকে নৈতিকতা বা নীতিশাস্ত্র। এই কয়েকটা কথা খুব বেশি পড়বেন না, বাট এই কয়েকটা কথা পড়তে হবে। ঠিক আছে, মনে থাকে যেন মূল্যবোধ সুদৃঢ় করা যায় শিক্ষার মাধ্যমে, এটা একটু দেখবেন, পরীক্ষায় আসতে পারে। এই তো, আর বেশি পড়বেন না, কারণ আর বেশি পড়লে ওভাবে মনে রাখতে পারবেন না।
ঠিক আছে, এবারে আসেন মূল্যবোধ। হ্যাঁ, মানুষের নর্মাল যে আচরণ, যে পালনকারী নীতি, হ্যাঁ, সেটাই হচ্ছে মূল্যবোধ। যেটা মানুষের বাহ্যিক আর অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে, তাই না? মূল্যবোধ কিন্তু একটা আইনের ভিত্তি। মূল্যবোধ কিন্তু আইনের ভিত্তিও। ওকে। আহ মূল্যবোধ গড়ে ওঠে কোথায়? হ্যাঁ, দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে, এবং এটা কিন্তু ফ্যামিলি বা পরিবারে মূল্যবোধটা গড়ে ওঠে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মূল্যবোধটা কিন্তু পরিবারে আপনার গড়ে উঠছে, খুব 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 ইম্পর্ট্যান্ট। আসেন, মূল্যবোধ শিক্ষা শুরু হয় তাহলে কোথা থেকে? পরিবার থেকে। হ্যাঁ, মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি দুইটি। ঠিক আছে, কারাগারও কিন্তু মূল্যবোধের শিক্ষা প্রদান করে। হ্যাঁ, কারাগারও কিন্তু করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে মূল্যবোধ থেকে আমরা যদি বলি, আমরা মূল্যবোধ থেকে কি কি দেখলাম? কয়েকটা পরীক্ষায় বারবার আসা কোশ্চেন, ভালো মন্দ, এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। এই কয়েকটা পয়েন্ট পড়বেন, খুব বেশি পড়া লাগবে না, তাহলে পরীক্ষায় লিখতে পারবেন। নৈতিকতা থেকে মূল্যবোধ সৃষ্টি বা জাগ্রত করে, তাই না? আর হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে। আর হচ্ছে মূল্যবোধ শিক্ষার সূতিকাগারকে, এটা হচ্ছে পরিবার। এই কয়টা লাইন যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি আনসার করতে পারবেন, নইলে কিন্তু পড়তে গেলে আপনারা বুঝবেন না আলটিমেটলি কোত্থেকে আসতেছে। ঠিক আছে, প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। দেখেন, ব্যক্তির মূল্য ও মর্যাদার যে স্বীকৃতি সেটা হচ্ছে পেশাগত মূল্যযোগ, তাই না? একটা ব্যক্তির মূল্য বা মর্যাদার স্বীকৃতি, ঠিক আছে, এগুলো অতটা আসে না, দরকার নাই। যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন, চীন আর ভারতের মূল্যবোধটা অনেক পুরাতন, খুব ইম্পর্টেন্ট। আর মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি, যেটা বললাম, এগুলো লাগবে। মূল্যবোধেরই একটা প্রকার হচ্ছে সুশাসন। মূল্যবোধের একটা প্রকার কি? সেটা হচ্ছে সুশাসন। তাহলে এখন আমরা হচ্ছে সুশাসন নিয়ে কথা বলবো। সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। ঠিক আছে, দেখেন একই কথা বারবার, ভালো মন্দের মানদণ্ড, কারণ এগুলো বারবার আসছে। মূল্যবোধ, মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। মূল্যবোধ জাগ্রত করে নীতিশাস্ত্র বা নৈতিকতা। এটা যেগুলো যেন ভুল না হয়, যে কটা লাইন বললাম। ঠিক আছে, ওকে। এটা একটু দেখি তো পারেন নাকি, আনসার করেন দেখি, এতক্ষণ যা পড়াইছি এর ভিতর থেকে। মূল্যবোধের শিক্ষা আত্মনিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠা করে, আত্মনিয়ন্ত্রণাধিকার মানে নিজের নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করে। ফলে কি নিশ্চিত হয়? দেখি কে কি আনসার করছেন। মূল্যবোধের সাথে কোন 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 কথাটা এখানে ছিল এতক্ষণ যে পড়াইছি? ভেরি গুড, সুশাসন, তাই না? সুশাসন নিশ্চিত হবে। দেখেন তো, এখানে কি আমি একবার উন্নয়ন কথাটা পড়াইছি? উন্নয়ন কথাটা কিন্তু পড়াই নাই, তাই আপনার হচ্ছে লাইন টু লাইন লিখবেন, সুশাসন নিশ্চিত হয়। ঠিক আছে, এতক্ষণ যা পড়াইছি এখানে কোথাও কি ব্যক্তিগত উন্নয়ন কথাটা ছিল? হ্যাঁ, উন্নয়ন কিন্তু এখানে এখনো পর্যন্ত আমরা পড়ি নাই। এখানে উন্নয়ন কিন্তু অর্থনীতি জড়িত, শুধু মূল্যবোধ থাকলেই কিন্তু উন্নয়ন হবে না একটা ব্যক্তির, তাই না? তাকে পরিশ্রম করতে হবে, তাই না? এটা হচ্ছে জাস্ট, তাহলে মূল্যবোধের সাথে কয়েকটা লাইন আমি বারবার বলি, এই লাইনগুলো মূল্যবোধ দেখলে আমরা, যাই হোক, যারা আনসার সঠিক দিচ্ছেন, প্রায় অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। মূল্যবোধের সাথে কয়েকটা জিনিস মনে রাখবেন। এরা সুশাসন প্রতিষ্ঠা করে, ভালো মন্দ বিচার করে,
নৈতিকতা থেকে এরা হচ্ছে আসে, আর হচ্ছে এদের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। এই কয়েকটা লাইন মাস্ট, এই কয়েকটা লাইন ছাড়া কিন্তু পারা যাবে না। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যত সোজাভাবে আপনাদের মাথার ভিতর ঢুকানো যায়। তাহলে কতটুকু পড়বে আমি তো জানি আপনাদের কি প্রবলেম গুলো হয়, ভাই কই পড়বো, মূল্যবোধ, নৈতিকতা, বাট কিছু তো পারতে হবে আপনাদের। ঠিক আছে, বারবার আবার লিখতেছি, মূল্যবোধে হচ্ছে সুশাসন একটা পার্ট। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে, ঠিক আছে, হ্যাঁ, ভালো মন্দ, সংস্কৃতি, আর এটা হচ্ছে মাস্ট। আমি নৈতিকতা সবসময় উল্টা তীর দিব, কারণ নৈতিকতা হচ্ছে মূল্যবোধটা জাগ্রত করে, ভুল করা কিন্তু যাবে না। ওকে, এবারে আসেন সুশাসন। ঠিক আছে, বুঝলাম, যখন কিনা মূল্যবোধের শিক্ষা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে, ফলে নিশ্চিত হয় সুশাসন। আত্মনিয়ন্ত্রণাধিকার মানে কি বলেন তো? আপনার নিজের প্রতি নিজের একটা আইনের শাসন, তাই না? বুঝতে পারছেন, এখানে কিন্তু মূল্যবোধের শিক্ষা আইনের শাসন প্রতিষ্ঠা করে, এর ফলেই হচ্ছে সুশাসন নিশ্চিত হয়। তাহলে সুশাসনের মূল উদ্দেশ্যই কিন্তু, বা সুশাসন কিন্তু আসে আইনের শাসন থেকে। তাহলে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে সম্পর্কের বুঝায়। ঠিক আছে, সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল মানে কি? এটা একটা আইনের সাথে, তাই না, আইনের শাসন বুঝাইছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। হুম, ঠিক আছে, তাহলে সুশাসন এটা ঠিক আছে, কিন্তু সুশাসনের মেইন যদি আমরা বলি যে সুশাসন কোনটা সুশাসন প্রতিষ্ঠা করে, এক নাম্বার হচ্ছে আইনের শাসন কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসেন, সুশাসন অনেকে অনেক সংজ্ঞা দিছে। হ্যাঁ, সব থেকে বিশ্ব ব্যাংকের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেকসই উন্নয়ন মানে কি? এসডি। তাহলে এসডিজির মূল ভিত্তি কিন্তু সুশাসন। হ্যাঁ, সুশাসন ছাড়া কিন্তু হবে না, এটা বিশ্ব ব্যাংক বলছে। এসডিজি যে বাস্তবায়িত হবে সুশাসনের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইউএনডিপি বলছে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। জাতিসংঘ বলছে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। একবার দেখবেন, ঠিক আছে, কারণ আসে ইউএনডিপি আর বিশ্ব ব্যাংক, এই দুইটা আসছে, সো জাতিসংঘটা আসতে পারে। ঠিক আছে, সুশাসনের লক্ষ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন, বা স্বাধীনতার উন্নয়ন, যদি এখন উন্নয়ন বলেন, যে মৌলিক উন্নয়নগুলো সুশাসন করে। ঠিক আছে, কিন্তু মূল্যবোধ কিন্তু উন্নয়ন করে না, মূল্যবোধ করে সুশাসন, সুশাসন করে উন্নয়ন। ঠিক আছে, সুশাসন কি করে? এই যে টেকসই, এসডিজি, তাই না, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করে। তাহলে দেখেন তো, আস্তে আস্তে আমরা আগাই। সুশাসন, প্রথমে আসলো মূল্যবোধ, তাই না? মূল্যবোধ কি করবে? মূল্যবোধ করবে হচ্ছে, একদম এই সিরিয়ালটা মনে রাখবেন, পরীক্ষায় আসে, আইনের শাসন করবে বা সুশাসন করবে। সুশাসন কি করবে? টেকসই উন্নয়ন করবে। একদম কিন্তু বুঝে বুঝে পড়বেন। দেখেন, মূল্যবোধ কি করবে? আইনের শাসন বা সুশাসন করবে, তাই না? সুশাসন যদি হয় তখনই টেকসই উন্নয়ন হবে। তার উন্নয়নটা হবে কখন? সুশাসনের মাধ্যমে উন্নয়ন হবে। ঠিক আছে, সুশাসন মানে আপনি যখন আইনের শাসন করবেন, সুশাসন করবেন, তখন হচ্ছে গিয়ে এভরিথিং, ট্যাক্স আপনারা ঠিক মতো দিবেন, তাই না, কাস্টমস ঠিক মতো আদায় করবেন, দুর্নীতি কম করবেন, নেপটিজম কম করবেন, দেন হচ্ছে সুশাসনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, আমরা সামনে আরো লিখবো। বিশ্ব ব্যাংক সুশাসনের ধারণা দেন, এডিবি দেয়, আইএমএফ দেয়, ইউএনডিপি দেয়, আইডিএ দেয়। ঠিক আছে, তাহলে সুশাসনের বৈশিষ্ট্য বলি। দেখেন, সুশাসনের বৈশিষ্ট্য বলে কি কি? জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এটা রিটেনে লিখতে হয়। সুশাসন, আইনের অনুশাসন, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি থাকবে। তো এগুলো পরীক্ষায় আসলে পারবেন না? ট্রান্সপারেন্সি, এগুলো তো অপশনে দেখলেই পারা যায়। জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জনগণের সাথে আপনার জবাবদিহিতা, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা, বাক স্বাধীনতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ইনফরমেশন ফ্লো, ঠিক আছে, বাক স্বাধীনতা প্লাস ইনফরমেশন যে ফ্লো, তথ্যের অবাধ প্রবাহ, তাই না? আপনি যেটা বলবেন ওটা প্রবাহিত হয়ে জনগণের কাছে পৌঁছাইতে হবে, বা আপনি যেটা বলবেন ওটা সরকারের শুনতে হবে। এটাই হচ্ছে বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতা দিয়ে পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, এটা কোন ধরনের অধিকার?
হ্যাঁ, বাক স্বাধীনতাটা কোন ধরনের অধিকার? এটা অনেকেই রাজনৈতিক অধিকার দিছিল, আমি যে বিসিএস এ টিকছি না, এটা একটা মৌলিক অধিকার। হ্যাঁ, সংবিধানের ৩য় ভাগে একদম উল্লেখ করা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, আছে না? ওখানে সুন্দর মতো বাক স্বাধীনতা আছে। তাই এটা যারা হচ্ছে মৌলিক অধিকার বা একটা, ওটা নিয়ে যে আইনগুলো হয়েছে পরবর্তীতে, তথ্য অধিকার আইন ইত্যাদি, ওখানে বাক স্বাধীনতাকে মৌলিক অধিকার বলছে। তাই পরীক্ষায় যদি আসে, সুশাসনের তো এগুলো বৈশিষ্ট্য, তাই না? স্বচ্ছতা, হ্যাঁ, বৈধতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, অংশগ্রহণের সুযোগ, মানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। তো এর ভিতর থেকে বাক স্বাধীনতাটা আসে। বাক স্বাধীনতা বা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো হচ্ছে মিডিয়া, সহজ কথায়, ঠিক আছে? এগুলো সবই কিন্তু কোন ধরনের অধিকার? অনেকেই হচ্ছে রাজনৈতিক অধিকার বলে না। শুধু রাজনৈতিক ক্ষেত্রে কি এগুলো ব্যবহার করা হয় নাকি? মৌলিক অধিকার, হ্যাঁ। আপনার একদম খুব সুন্দর মতো আইন যেটা হয়েছে, তথ্য অধিকার আইন, ওটার ভিতরেই লেখা আছে যে বাক স্বাধীনতা, সংবাদ, এগুলো হচ্ছে সংবিধানে দেয়া আছে, এগুলো মৌলিক অধিকারের ভিতরে। এর ভিতরে বাক স্বাধীনতাটা অবশ্যই মৌলিক অধিকার, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, এবার আসেন, এখান থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষায় যে সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংস্থা, কোন সংস্থা বলছে সুশাসনের কয়টা উপাদান? খুবই ইম্পর্টেন্ট। ইউএনডিপিটা মুখস্থ করবেন 9টা, জাতিসংঘ বলছে 8টা, বিশ্ব ব্যাংক বলছে 6টা। এটা পরীক্ষায় আসছে আগে, প্রিভিয়াস বিসিএস এ আসছে। বিশ্ব ব্যাংক কয়টা বলছে? ঠিক আছে। আইএমএফ কয়টা বলছে? প্রিভিয়াস বিসিএস এ আসছে। ওকে, বাকিগুলো আপনি পড়বেন না না পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এগুলো পরীক্ষায় আসছে। আমি বলবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে দুইটা দুইটা থাকবে, ইউএনডিপি পড়বেন, বিশ্ব ব্যাংক পড়বেন, আইএমএফ পড়বেন, এগুলো খুব আসে যে পরীক্ষায় আসছে। আমি যেবার পরীক্ষা দিছিলাম ওইবার মনে হয় বিশ্ব ব্যাংকে আসছিল, বিশ্ব ব্যাংক অথবা আইএমএফ যে কোনো একটা আসছিল। হ্যাঁ, এটা আমার মনে আছে, বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক আসছিল অথবা আইএমএফ, আমার ঠিক আহ খেয়াল মানে আসতেছে না। ঠিক আছে, ইউএনডিপি প্রিভিয়াস এটাও আসছে, হ্যাঁ। সো বাকিগুলোও কিন্তু আসতে পারে। তো এগুলো যেহেতু আসছে, আসে কারণ ইউএনডিপি নিয়েই কিন্তু বাংলাদেশের এখন কাজ, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই না? ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে আমাদের কাজ না, আমাদের যত ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, তারপরে বিশ্ব ব্যাংক নিয়ে আমরা কাজ করি, আইএমএফ নিয়ে কাজ করি। সো এগুলোতে খুব ইম্পর্টেন্ট যে কোনটা কোনটা তাহলে ইউএনডিপি বলছে 9টা, বিশ্ব ব্যাংক 6টা, আর আইএমএফ 4টা। বাকিগুলোর ভিতরে আপনারা হচ্ছে জাতিসংঘটা পড়ে ফেলবেন 8টা। এখান থেকে কিন্তু একটা আসবে মাস্ট, এই স্লাইডটা মাস্ট। আপনারা যদি এক কনফার্ম করতে চান সুশাসনে, তাহলে এখান থেকে একটা আসবে। ঠিক আছে, তো যে কয়টা বললাম, বিশ্ব ব্যাংক 6টা, সুশাসন উপাদান বলছে 6টা, আইএমএফ বলছে 4টা, ইউএনডিপি বলছে 9টা। এই তিনটার সাথে জাতিসংঘটা পড়তে পারেন, বাকিগুলোও দেখতে পারেন, সমস্যা নেই। ইউএনএইচসিআর 5টা বলছে, যে কমিশন অফ রিফিউজি, শরণার্থী বিষয়ক যে সংস্থাটা, ওরা 5টা বলছে, এএফবিডিও 5টা বলছে। দেখেন তো ইজি কিন্তু মনে রাখা। আইএমএফ, আইডিএ, কৌটিল্য 4টা বলছে, বিশ্ব ব্যাংক বলছে 6টা, ইউএনডিপি সব থেকে বেশি বলছে 9টা, জাতিসংঘ 8টা। এখান থেকে একটা আসবে, শিওর থাকেন। ইউএনডিপি সুশাসন নিশ্চিত করতে যে 9টা উপাদানের কথা বলছে, অংশগ্রহণ, আইনের শাসন, হ্যাঁ, স্বচ্ছতা, যেগুলো দেখেন আমাদের সাথে মিল আছে, জবাবদিহিতা, সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য, কৌশলগত লক্ষ্য, সংবেদনশীলতা, কার্যকারিতা, দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট ইউএনডিপির জন্য, সমতা ও ন্যায্যতা। ঠিক আছে, এফবিডি হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এফডিবি হবে, হ্যাঁ, ওটা বিডি লিখে ফেলছে, এফডিবি, হ্যাঁ, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। জাতিসংঘ 8টা বলছে, ঠিক আছে। এটা একে একটু মনে রাখেন, এগুলো দরকার নাই, ঠিক আছে, এগুলো তো মনেই থাকবে, জবাবদিহিতা, ন্যায় বিচার, স্বচ্ছতা। দেখেন, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা, এই দুইটা কিন্তু ভুল করা যাবে না, এবং সবার অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ পার্টিসিপেশন, দক্ষতা, হ্যাঁ, দায়বদ্ধতার, জবাবদিহিতা একই জিনিস, মতামতের উপর নির্ভরশীলতা বলছে। আপনারা শুধু সংখ্যাগুলো পড়বেন আর বাদ বাদ বাকিগুলো রিডিং পড়বেন। ইউএনডিপি 9টার এটা। কৌটিল্য বলছে 4টা, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার, পিপল কেয়ারিং অ্যাডমিনিস্ট্রেশন, মানে সহমর্মিতা। কৌটিল্য বা চাণক্য তিনি কিন্তু
সহমর্মিতার কথা বলেছেন। জাস্টিস, বিচার, করাপশন ফ্রি গভর্নেন্স, দুর্নীতিমুক্ত। না না না, কোনটা কোন অর্গানাইজেশন বলছে এটা হবে না। কয়টা বলছে এত, আমি খালি জাস্ট নামগুলো বলতে বললাম, পড়তে একবার রিডিং করতে বলছি যাতে অপশন দেখলে আপনারা পারেন, কারণ আপনারা যদি বেসিকটা জানেন অপশন দেখলে কিন্তু 5-6টা পারবেন। ঠিক আছে, এখন আপনি যদি সংবেদনশীলতা এই কথাটা যে আছে এটা যদি নাই জানেন তখন কিন্তু পারবেন না। হ্যাঁ, কে কোনটা বলছে এটা কখনোই আসবে না। আমি কিন্তু বলতেছি কোনটা কোনটা রিডিং পড়বেন আর কোনটা কোনটা এম, শুধু সংখ্যা পড়বেন আর একবার রিডিং পড়বেন তাহলে লিখতে পারবেন। দক্ষতার কথাটা কিন্তু আছে, কারণ কে বলছে এটা দরকার নেই। দুর্নীতি দমন, হ্যাঁ, আইডিএ বলছে 5টা, ইউএনএইচসিআর 5টা, আইডিএ হচ্ছে 4টা, কৌটিল্য, আইডিএ আর এফবিডি। কৌটিল্য, আইডিএ আর হচ্ছে আপনার আইএফসি, এরা বলছে 4টা করে। ঠিক আছে, কিন্তু আইএফসি কিন্তু আসছে, এখানে দেয়া নাই বাট 40 বিসিএস এ আসছে আইএফসি। আইএমএফ আমার মনে আছে, আইএমএফ 40 বিসিএস এ আসছে, তো এরা 4টা করে। ইউএনএইচসিআর 5টা, বিশ্ব ব্যাংকও আসছে পরীক্ষায়, জাতিসংঘ 8টা, ইউএনডিপিও আসছে একবার 9টা। সো এখান থেকে কিন্তু আসবে, খালি সংখ্যা পড়বেন। হ্যাঁ, বিশ্ব ব্যাংক বলছে 6টা উপাদান, জাস্ট আমি দেখাচ্ছি যাতে কিনা এই হয়, বাকস্বাধীনতা, জবাবদিহিতা। বাকস্বাধীনতা বারবার বলতেছি, এটা কিন্তু এক ধরনের মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। ওকে, এই যে হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, বিডি হবে না, ডিবি। ওকে, এটা আসে নাই, আমি এম ভুলে লিখে ফেলছি, এটা একটু কেটে দিই। আসেন, আইএমএফ এটা আসছে, এম 40 বিসিএস এ আসছে, এটা পড়বেন। 4টা, জাস্ট 4টা উপাদান পড়বেন আর কিছু না, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সুশাসনের 4টা স্তম্ভ, এটা বলছে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিডি সরকার যে সুশাসন বা গুড গভর্নেন্স বলে, ওখানে সুশাসনের 4টা স্তম্ভ আমরা বলি, একটা হচ্ছে আইনি কাঠামো, একটা অংশগ্রহণ, একটা দায়িত্বশীলতা আর একটা স্বচ্ছতা। ঠিক আছে, আইনি কাঠামো, অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়িত্বশীলতা মানেই হচ্ছে জবাবদিহিতা। ঠিক আছে, জবাবদিহিতা আলাদাভাবে নেই, এটা দায়িত্বশীলতার মধ্যেই আছে। বাংলাদেশ থেকে বিডি সরকার এটা বলছে 4টা স্তম্ভ। এটাও কিন্তু আসতে পারে, যদি বলে স্তম্ভ কয়টা সুশাসনের, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আপনার কোনো বিশ্ব ব্যাংক দিল না, কিচ্ছু দিল না, আপনি 4টা দিবেন, কারণ বিডি সরকার এটা বলছে। পার্টিসিপেশন, পার্টিসিপেশন ইনক্লুসিভ, এটা অংশগ্রহণ না, এটা ইংরেজি, আমরা তো এটা নিয়ে কাজ করি, ইনক্লুসিভ পার্টিসিপেশন। হ্যাঁ, মানে হচ্ছে সকলের, সকল পর্যায়ের জনগণের পার্টিসিপেশন লাগবে। আইনি কাঠামো, ট্রান্সপারেন্সি আর দায়িত্বশীলতা। হ্যাঁ, দায়িত্বশীলতার ভিতরে ওরা জবাবদিহিতা নিয়ে আসছে। ওকে, এই দিকটা করতে হবে। আর যখন আপনি রিটেনে লিখবেন এত স্তম্ভ স্তম্ভ লাগবে না, সুশাসনের বৈশিষ্ট্য বা সুশাসনের স্তম্ভ এই লিখে আপনার যা যা মনে পড়বে যখন রিটেনে লিখবেন, লাইক জবাবদিহিতা, স্বচ্ছতা, এখানে দুর্নীতি দমন, মানে এতক্ষণ যা পড়ে আসছেন তখন আলাদা আলাদা করে লিখতে হবে না। সুশাসনের পূর্ব শর্ত, আমি বারবার বলতেছি জবাবদিহিতা, এটা জানতে হবে, এটা অনেকবার পরীক্ষায় আসে। সুশাসনের পূর্ব শর্ত কিন্তু জবাবদিহিতা। জবাবদিহিতা আসলে 1 নম্বরে থাকা উচিত। এখন সরকার যেটা বলছে দায়িত্বশীলতার ভিতরে জবাবদিহিতা নিয়ে আসছে, সেই জন্য আর আলাদাভাবে জবাবদিহিতা বলে নাই। ঠিক আছে, তাই জবাবদিহিতা কিন্তু সুশাসনের পূর্ব শর্ত, মানে দায়িত্বশীলতাটা। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না, এটাই 1 নম্বর। এছাড়া স্বচ্ছতা আছে, বাকিগুলো যেগুলো আছে এগুলো সব। কিন্তু আইনের শাসন হচ্ছে সুশাসনের ভিত্তি, আইনের শাসন প্রতিষ্ঠা হলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, তাই না? আর সুশাসন যখন প্রতিষ্ঠিত হবে তখন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এইটাই হচ্ছে কাহিনী। তাহলে আসেন, স্বভাব এই যে সুশাসনের খুব ইম্পর্টেন্ট মূল চাবিকাঠি জবাবদিহিতা, আর মূল ভিত্তি কি, আইনের শাসন, সুন্দর মতো লিখে রাখবেন। ফার্স্টে দেখেন তো সিরিয়ালি, এখন আমরা যাব মূল্যবোধ। হ্যাঁ, মূল্যবোধের পর কি ছিল, আমরা যদি চলে যাই, আইনের শাসন। আইনের শাসন হচ্ছে সুশাসনের ভিত্তি। সুশাসন কি করবে, টেকসই উন্নয়ন করবে। আর সুশাসনের মূল চাবিকাঠি কি, যদি বলি সুশাসনের চাবিকাঠি, সেটা হচ্ছে সুশাসন হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করবে।
মনে থাকবে? টেকসই উন্নয়ন তো করবে, সাথে সাথে জবাবদিহিতাও কিন্তু নিশ্চিত করবে, এভাবে কিন্তু মনে রাখতে হবে। এই লাইনগুলো খুব বেশি পড়তে যাবেন না। সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন, সুশাসনের চাবিকাঠি, মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। খুব আসে সুশাসনের অন্তরায়, দেখেন অন্তরায় কি ঝামেলা হবে, দুর্নীতি, স্বজনপ্রীতি। হ্যাঁ, স্বজনপ্রীতি হচ্ছে নেপোটিজম, কঙ্গনা রনৌত, তাই না? এই ওয়ার্ডটা খুব ইউজ করে, তাই না? নেপোটিজম, অন্তরায় সুশাসন। এখন সুশাসনের মানদণ্ড কি, সুশাসন যে হচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে, তাই না? জনগণের সন্তুষ্টি দিয়ে, তাই না? জনগণ যদি বলে, কারণ জনগণই হচ্ছে আলটিমেটলি আয়না কোন উন্নয়নের, তাই না? জনগণের সম্মতি আর সন্তুষ্টি, এই কথাগুলো একটু মনে রাখবেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে লিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, একটু সুশাসনের ধারণাটা আমি একটু বলি, দেখেন তো। সুশাসন যে আপনার গঠন হয়েছিল ওই সময় আলটিমেটলি, এখানে আমি দেখলাম যে ব্যাংক গুলো, তাই না, বিশ্ব ব্যাংক যেটা ছিল, এরা হচ্ছে সুশাসনের ধারণা দিছিলেন। কিন্তু এই যে সুশাসনের ধারণা যে বিশ্ব ব্যাংক দিছিলেন, কোন জায়গাটায় আলটিমেটলি ঝামেলা হয়েছিল বলেন তো? মহাদেশগুলোর ভিতরে সব থেকে বাজে মহাদেশ কোনটা, বা হচ্ছে পিছিয়ে পড়া মহাদেশ কোনটা? আফ্রিকা, তাই না? ওই আফ্রিকায় ঝামেলা হয়েছিল পরেই কিন্তু বিশ্ব ব্যাংক প্রথমে সুশাসনের ধারণাটা দেয় আর কি। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখতে হবে যে আমরা জানি বিভিন্ন জায়গা দেয়, কিন্তু বিশ্ব ব্যাংক সর্বপ্রথম দেয়, তাই না? আমরা যদি দেখে আসি, দেখেন, আমরা সুশাসনের ধারণা যদি দেই, এই যে বিশ্ব ব্যাংক 1989 সালে একদম সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় না, এটাও কিন্তু পরীক্ষা আসে যে সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় কে, তাই না? মানে এগুলোর ভিতরে এখন যদি বলে কৌটিল্য, কৌটিল্য তো দিবে, কিন্তু আপনাকে যদি ব্যাংকগুলোর ভিতরে বলে বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভিতর বলে, দিয়ে দেয় বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, ইউএনডিপি, বাট তারও আগে কিন্তু কৌটিল্য দেয়। ঠিক আছে? কৌটিল্যর আগেও কিন্তু শ্রীকৃষ্ণ দেয়। সো অপশন কিন্তু আপনার যদি শ্রীকৃষ্ণ আসে তখন কিন্তু উত্তর দিতে হবে শ্রীকৃষ্ণ। কৌটিল্য যদি আসে শ্রীকৃষ্ণ না দিয়ে কৌটিল্য দিতে হবে। আপনাকে সিরিয়ালটা মনে রাখতে হবে, তাই না? গৌতম বুদ্ধ কিন্তু সুশাসনের ধারণা দেয়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সুশাসনের ধারণা দেয়। এখন তাদের জন্মসালগুলো কিন্তু আপনার জানতে হবে, তাই না? এখন যে যে এনাদের ভিতরে কে দেয়, তাই না? তাহলে আগে কে দেয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে ওইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। একবার হয়েছিল, ওখানে অপশন ছিল কৌটিল্য, শ্রীকৃষ্ণ, বিশ্ব ব্যাংক, আর একটা ছিল হচ্ছে আইএমএফ। তাহলে উত্তর কি হবে? শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে সব থেকে আগে। তো এই জন্য আপনাদেরকে কিন্তু আমি বললাম, ডেফিনেটলি আমি যাদের নাম বললাম সবাই কিন্তু সুশাসন নিয়ে কাজ করেছেন, তাই না? সুশাসন বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আপনাদের কিন্তু, বা সুশাসনের জন্য কাজ করছেন, তাহলে আপনাদের কিন্তু সিরিয়ালটা মনে রাখতে হবে, তাই না? এভাবে একটু মনে রাখবেন, বিশ্ব ব্যাংক হচ্ছে এই ব্যাংকগুলোর ভিতর সর্বপ্রথম সুশাসন দেয়, এটা মনে রাখতে হবে। অর্ডারটা এখানে আমি না লিখি, অর্ডার আপনারা খুব ভালো মতোই জানেন, তাই না? কারণ এখানে আহ এই ব্যাপারগুলো কি, অর্ডার হচ্ছে আপনারা তো জানেন, শ্রীকৃষ্ণ হচ্ছে তার কিন্তু জন্মসাল ওভাবে কিন্তু নির্ণয় করা হয় না অনেক প্রাচীন কালে, কিন্তু কৌটিল্যর তো জন্মসাল নির্ণয় করা যায় না, খ্রিস্টপূর্বাব্দ, হ্যাঁ, খ্রিস্টাব্দে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মসালটাও দেখে নিবেন, আর গৌতম বুদ্ধের জন্মসালটাও দেখে নিবেন, তাই না? এটা তো আমরা জানি, তারা তো খ্রিস্টপূর্ব, মানে হচ্ছে এরা ছিল হচ্ছে, সরি, যে যে বললো কৌটিল্য ছিল হচ্ছে আহ খ্রিস্টপূর্ব আর কি। আর গৌতম বুদ্ধ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে খ্রিস্টাব্দ। তো গৌতম বুদ্ধেরটা জানবেন, আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আমরা সবাই জানি মোটামুটি, তাই না? এই জন্য ওভাবে একটু দেখবেন আর কি। এটা পরীক্ষায় আসে নাই এখনো কখনো, কিন্তু গৌতম বুদ্ধ বা হজরত মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে কিন্তু কখনো আসে নাই, কিন্তু যদি আসে তাই আমি বললাম, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? গৌতম বুদ্ধ সম্ভবত 680, 600, কত গৌতম বুদ্ধর জন্মসাল কত বলা হয়, সেটাও খ্রিস্টপূর্ব, তাই না? খ্রিস্টপূর্ব 500 কত 66 আর কি, সেটাও খ্রিস্টপূর্ব আর কি। গৌতম বুদ্ধরও কিন্তু খ্রিস্টপূর্ব 566 এরকম, এটা একটু দেখে নিবেন। গৌতম বুদ্ধ অনেক আগে। ঠিক আছে? মনে থাকে যেন, এভাবে বলে, সেই জন্য আমি লিখলাম না ওটা, আপনারা যে কারণ সিরিয়ালটা একটু আপনারা দেখে নিবেন। ওকে?
আচ্ছা, 564 বিসি না? তাহলে গৌতম বুদ্ধ আরো আগে হবে। ঠিক আছে, অত কঠিন আসবে না, যেগুলো আসলে আপনারা বুঝবেন যে কে। হ্যাঁ, সাধারণত কৌটিল্য আসে। ঠিক আছে, কৌটিল্য আসে কারণ কৌটিল্যর বই আছে অর্থশাস্ত্র, এজন্য আসে। শ্রীকৃষ্ণ হচ্ছে গীতা আহ, কি করছেন, সেখানে সুশাসনের কথা আছে, ওটা আসে। সেই জন্য হচ্ছে এগুলো একটু আসে আর কি। তো আপনারা একটু ওভাবে দেখবেন। ওকে, তারপরে হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে সাউন্ড তো কম কথার কথা না। সাউন্ড কি ক্লিয়ার আছে? আমি তো ফুল সাউন্ড দিয়ে ক্লাস নিচ্ছি। একটু বলেন তো, চ্যাট বক্সে একটু লিখে জানান তো। কিন্তু ফুল সাউন্ড দিয়ে ক্লাস নিচ্ছি, সাউন্ড কি কম? ক্লিয়ার না? ক্লিয়ার তো। ঠিক আছে, সাউন্ড কম আসার তো কথা না। ফুল সাউন্ড, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো দাঁড়ান। এখন আমার ভয়েসটা একটু মানে হচ্ছে কম, এখন আমার ভয়েস এর থেকে লাউড হয় না। হ্যাঁ, এই যে দেখেন ফুল সাউন্ডে কিন্তু ক্লাস নিচ্ছে। এখন এটা মনে হয় আমার ফিজিক্যাল মানে হচ্ছে কণ্ঠজনিত সমস্যার কারণে হয়তো বা সাউন্ড হচ্ছে আর কি, হ্যাঁ, নয়। সাউন্ড ঠিক আছে। আর মানে আমার মনে হয় যাদের সাউন্ড শুনতে একটু প্রবলেম হচ্ছে তারা আপনাদের ফোন থেকে বা ডিভাইস থেকে ভলিউমটা বাড়িয়ে নেন একটু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, একটা পোল নিয়ে নেই। ঠিক আছে, একটা পোল, সুশাসনের ধারণা, একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা একটু বলেন তো সুশাসনের ধারণার পিছনে। আহ, বিশ্ব ব্যাংক কোন জায়গাটার ব্যর্থতার জন্য? আহ, এটা হচ্ছে আহ, আফ্রিকা মহাদেশে বিশ্ব ব্যাংকের ব্যর্থতা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আফ্রিকা যে মহাদেশ, ওখানে বিশ্ব ব্যাংকের যে ব্যর্থতাটা হয়েছিল, ওটার পিছনেই কিন্তু আলটিমেটলি সুশাসনের যে ধারণাটা ছিল ওটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। হুম, ঠিক আছে, তাহলে 87% সঠিক উত্তর দিয়েছেন, এজন্য আপনাদেরকে থ্যাঙ্কস। তো একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এই ক্লাসগুলো করতে খুব বোরিং লাগে, কিন্তু একটু চেষ্টা করেন, একটু আমি যেভাবে বলি শুনে যাতে কিছুটা লিখতে পারেন। হ্যাঁ, যাতে কিছুটা লিখতে পারেন। এ ব্যাপারে একটু একটু মাথাটা খাটান বা একটু বোঝার চেষ্টা করেন, আশা করি ভালো হবে। ওকে, এবারে হচ্ছে সুশাসনের সাথে মূল্যবোধের সম্পর্ক যেটা আছে। সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারণে একটা সম্পর্ক আছে। সুশাসন আর মূল্যবোধের যে সম্পর্ক, তাই না? ঠিক আছে, সুশাসনের সাথে আহ সম্পর্ক, সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারণে সুশাসনের সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমি দেখতেছি। সভ্যতা, সংস্কৃতি আর ঐতিহ্য যেটা আছে, এটার সাথে হচ্ছে সুশাসনের সম্পর্ক আছে। সামাজিক ঐক্য সংহতি প্রতিষ্ঠায় আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আছে, আইনের শাসন প্রতিষ্ঠায় আছে, তাই না? আইনের শাসন যেমন প্রতিষ্ঠা করে তেমনি, হ্যাঁ, আইনের শাসন যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করে। আর আপনারা তো ভাই মাঝে মধ্যে কি, আমি আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দেন। হ্যাঁ, আপনারা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আহ মূল্যবোধ ও সুশাসন কি হলো? সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারণে সুশাসনের সম্পর্ক আছে। ন্যায় বিচার যেটা আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনার হচ্ছে সুশাসনের একটা সম্পর্ক সবসময় থাকে। আইনের শাসন প্রতিষ্ঠায় তো বললাম, তাই না? এখানে থাকবে। আর এই সম্পর্কটা কিন্তু আমি ওখানে লিখে দিছি। ঠিক আছে, ফার্স্টে কে আসবে? ফার্স্টে আসবে হচ্ছে মূল্যবোধ, মূল্যবোধের পরে হচ্ছে আইনের শাসন, আইনের শাসনের পরে সুশাসন, সুশাসনের পরে হচ্ছে যে ওগুলো উন্নয়ন আর হচ্ছে জবাবদিহিতা। তাহলে এইটা যে মূল্যবোধ আর সুশাসনের সম্পর্ক কিন্তু অলরেডি আপনাকে লিখে দিছি, যে মূল্যবোধ থেকে সুশাসন আসবে, এরপরে সুশাসন থেকে সবকিছু আসবে, জবাবদিহিতা আসবে, তাই না?
উন্নয়ন মানে রাষ্ট্রের জনকল্যাণমুখী, রাষ্ট্রের গুণাবলী বিচার, মানব আচরণ বিচার, তাই না? এগুলো কিন্তু আসবে, কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আর আইনের শাসন সুশাসনের ভিত্তি। ওকে। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের অভাবজনিত সামাজিক অবক্ষয়, তাই না? এগুলো আসলে দেখলেই লিখতে পারবেন দারিদ্র, দরিদ্রতা, অথবা আমরা বলতে পারি হচ্ছে দারিদ্র। যুদ্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। সীমান্ত বরাবর সন্ত্রাস, হ্যাঁ, মৌলবাদ, চরমপন্থা, বর্ণবাদ, অপসংস্কৃতি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা যে কয়টা আছে আপনার, যেগুলো দুর্নীতি, প্রত্যেকটা এই দুর্নীতি কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের মানে যে কাজ, সুশাসন মেইনলি বাংলাদেশ সরকার এখন বর্তমান যে জন্য করতেছে। আপনি যদি বলেন যে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। কেন আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি ভাই, তাই না? এত কিছু আপনি দেখেন, বায়োমেট্রিক, সরকারি চাকরিজীবীরা বায়োমেট্রিক, হ্যাঁ, হাতে বা যে কোনো জায়গায় হাজিরা ঠিক আছে নাকি বায়োমেট্রিক দিচ্ছে। মন্ত্রণালয় থেকে কিন্তু পেরিফেরিতে কেউ ফাঁকিবাজি করতেছে নাকি এটা দেখা যাচ্ছে, তাই না? আগে কি হতো, উপবৃত্তি, হ্যাঁ, আহ সামওয়ান ইজ বোর্ন পুয়ার, এটা সুশাসনের অভাবে কিভাবে হয়? না না, সুশাসনের অভাবে তো ডেফিনেটলি দারিদ্র হচ্ছে না, সুশাসনের অভাবে তো দারিদ্র হচ্ছে। কিভাবে সুশাসনের অভাবে দারিদ্র হচ্ছে একটু দেখেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে ফুড ডিপার্টমেন্ট কি করে, চাল দেয় না একটা নির্দিষ্ট, গরিবদের কিন্তু চাল ফ্রি দেয়, এটা অনেকেই জানেন না আপনারা। সরকারকে আমরা অনেক গালাগালি করি বা বলি যে এটা করে না ওটা করে না। আপনারা যখন সরকারি চাকরিতে আসবেন তখন দেখবেন প্রান্তে প্রান্তে কিন্তু দরিদ্রদের ফ্রি চাল দিচ্ছে, সরকার কিন্তু চাল দিচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এবং অনেক টাকার, কোটি কোটি টাকার চাল দেয় এবং জনগণ কিন্তু পায়। এখন ওই চালটা যদি ওই এলাকার যে লোকাল গভর্নমেন্ট আছে, তাই না, স্থানীয় যারা আছে, তারা যদি ওটা খায়, তাহলে সুশাসনের অভাব হইলো না? তাহলে ওই লোকটা কি আর ধনী হতে পারবে? দরিদ্র হয়ে গেল না? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, তাই না? দারিদ্র কিন্তু হয়, সুশাসন যখন কম হবে দারিদ্র কিন্তু বাড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা উদাহরণ। আর হচ্ছে ওই দুর্নীতিটা বন্ধ হইতেই কিন্তু কাজ করতেছে। না না, ফুড ডিপার্টমেন্ট কিন্তু তেল, ময়দা, চিনি, ডাল দেয় না, শুধুমাত্র গম দেয় আর চাল দেয়। এটা মনে রাখবেন, এটা আপনাদের কাজ, যেহেতু বিসিএস এ আসতে পারতেছেন যে ফুড ডিপার্টমেন্ট বা খাদ্য ডিপার্টমেন্ট কি নিয়ে কাজ করে। ফুড ডিপার্টমেন্ট বা খাদ্য ডিপার্টমেন্ট শুধুমাত্র কাজ করে চাল এবং গম নিয়ে, ধান, চাল, গম। ওরা ধান দেয়, এখন আর ধান দেয় না আসলে, কারণ ধান আসলে গরিবরা আসলে ধান ভেঙে খেতে পারে না, তাই সরাসরি চালই দেয়া হয়। ইভেন গরিবদের না, আপনার যে কোনো জনগণ প্রতি মঙ্গলবার সাধারণত উপজেলায় বা শহরে 30 টাকা কেজিতে, 40 টাকা কেজিতে চাল বিক্রি হয়। ওটা ইচ্ছা করলে আপনারও যদি মনে হয় যে আমার একটু খাওয়া, ওটা কিন্তু গরিবদের জন্যই দেয়া হয়, কিন্তু সবাই কিনতে পারে, সবার জন্যই দেয়া হয়। হ্যাঁ, অনেক মধ্যবিত্তরাও কিন্তু ওই চাল কিনে খায়, উপজেলা না শহরেও কিনে খায়। ঠিক আছে। আচ্ছা, মসুরের ডাল ঠাল ওটা ফুড ডিপার্টমেন্টের না, ওটা অন্য জিনিস। এটা হচ্ছে সরকার, জেলা প্রশাসন থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি কখনো মনে হয় কাউকে রিলিফ লাগবে, তখন হচ্ছে তেল, ডাল, ঈদের গিফট, করোনার সময় দিয়েছে, ঠিক আছে, এগুলো দেয়। আর আপনি যে তেলটা বেচতে দেখছেন বা যে কি বলে ডালটা বেচতে দেখছেন, ওটা হচ্ছে সাধারণত আর্মি বা হচ্ছে পুলিশরা হচ্ছে প্রতি মাসে যে অফিসাররা, পুলিশ অফিসার, পুলিশ কর্মচারী কর্মকর্তারা, আহ টিসিপি হচ্ছে ফুড ডিপার্টমেন্টের, ঠিক আছে, পুলিশ কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা হচ্ছে ই পায়, এই যে প্রতি মাসে প্রচুর পরিমাণে ডাল, চাল এগুলো পায়। তো এত তো ওনাদের দরকার নাই, তাই ওরা আইনের মাধ্যমে মানে হচ্ছে লিগালি, কিন্তু ওটা কিন্তু ওরা এমনি বিক্রি করে না, ঠিক আছে। ওদের একটা ইয়েই আছে যে ওইটা তারা হচ্ছে বিক্রি করতে পারবে, তখন হচ্ছে ওটা দেয় এবং জনগণকে ওটা কম দামে তো ওটা সেল করে না, মোটামুটি একটা ইসে আম, ই করে, ঠিক আছে। তাহলে ওটা, এবং ওটা আপনি কিনে খেলেও সমস্যা নাই। হ্যাঁ, এমনকি এই যে যে এই যে চালটা দেয় ফুড ডিপার্টমেন্ট, যে চালটা দেয় আমি যেটা বললাম, তাই না, এই চালটা কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, 30 টাকা 40 টাকা দিতে চালটা কেনে, চিকন চাল এবং খুব ভালো মানের। এখন কিন্তু কোনো হাবিজাবি চাল দেয়া হয় না, খুব ফ্রেশ চাল দেয়া হয়। আমরা সরকারকে শুধু শুধু ই করি, এটা হচ্ছে আমরা করব। যাই হোক, এই
আমরা কোত্থেকে কোথায় চলে গেছি। যাই হোক, কথা আপনারা যখন ইন্টারাকশন করেন বা কমিউনিকেশন স্কিল থাকে, ইন্টার কমিউনিকেশন হয়, তখন বুঝতে সুবিধা হয়। আমি একটু দেখি, এই দুর্নীতি দমনে কিন্তু বাংলাদেশ সরকার সব থেকে কাজ করতেছে। দেখেন, উপবৃত্তি আগে হাতে হাতে দেয়া হইতো, হ্যাঁ, স্কুল কলেজের ওরা পাইতো না, তাই না, হাতে হাতে দিলে। এই জন্য এখন কিন্তু উপবৃত্তির টাকা বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে দেওয়া হয়। আগে বিকাশে দেওয়া হতো, এখন নগদে দেওয়া হয়। বিভিন্ন সামাজিক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, ম্যাটারনিটি ভাতা বা হচ্ছে মাতৃত্বজনিত ভাতা, প্রসবকালীন ভাতা, হ্যাঁ, মুক্তিযোদ্ধা সম্মানী, মুক্তিযোদ্ধা ভাতা না কিন্তু, মুক্তিযোদ্ধা সম্মানী, বয়স্ক ভাতা, তাই না, এই জিনিসগুলো কিন্তু এখন সরাসরি নগদ অ্যাকাউন্টে দেয়া হয়। কেন দেয়া হয়? ওই যে দুর্নীতিটা বন্ধ করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার ফলে কি হচ্ছে, ওরা টাকা পাচ্ছে। একটা মুক্তিযুদ্ধ যখন প্রতি মাসে 20,000 টাকা পাচ্ছে, দেখেন, সম্মানী পাচ্ছে, তো সেই টাকাটা দিয়ে কিন্তু তার ভালো হচ্ছে। আর সেই টাকাটা যদি মধ্যস্বত্বভোগী নিয়ে যেত, তাহলে কিন্তু সে আর উন্নয়ন করতে পারতো না। ঠিক আছে, আপনারা যখন এই যে সরকারি চাকরি করবেন, আমরা মনে করি যে কিছু হয় না। এই যে উপজেলাগুলোতে এত অফিসার, 2 দিন পর পর দেখেন যে নিয়োগ হয়, এই সমাজসেবা অফিসার কি করে? এই সমস্ত ভাতা ঠাতা প্রদান করে, এবং ইসের মাধ্যমে, আহ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে, এবং এগুলো দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। এবং সুশাসন প্রতিষ্ঠিত করতে কিন্তু ডিজিটালাইজেশন খুব ইম্পর্টেন্ট। ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু পায়। আপনি গ্রামে যে দেখবেন কোনো ভিক্ষুক বা দুস্থ, যারা গরিব, তারা কিন্তু 500 টাকা কমপক্ষে প্রতি মাসে পাচ্ছে। ঠিক আছে, এবং 500 টাকা কিন্তু ওদের জন্য অনেক কিছু। হ্যাঁ, একটা ফ্যামিলিতে যদি 3 জন প্রতিবন্ধী থাকে, 3 জন প্রতিবন্ধী 500 করে পাচ্ছে, 1500 পাচ্ছে। মা যদি বিধবা থাকে, মাটা 500 পাচ্ছে, মানে একটা ফ্যামিলিতে কিন্তু 2000, 2500 টাকা করে টাকা পাচ্ছে। সো এগুলো কিন্তু, এবং সব ডিজিটালাইজ করা হচ্ছে, সো এগুলো কিন্তু সুশাসন। তো সুশাসন যদি না হতো, এই জিনিসগুলো আলটিমেটলি মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেলতো, ফলে বিভিন্ন ঝামেলা হইতো, তাই না, দারিদ্র বাড়তো, যৌতুক প্রথা বাড়তো, ঠিক আছে, নারী শিশু নির্যাতন বাড়তো, এগুলো বাড়তো। ওকে, এখন মূল্যবোধ প্রতিষ্ঠার উপায়গুলো, ঠিক আছে, মূল্যবোধ কিভাবে কিভাবে প্রতিষ্ঠা, অবশ্যই অনুশীলন, নৈতিক শিক্ষা। যদি মূল্যবোধ প্রতিষ্ঠার উপায় বলে, অবশ্যই নৈতিক শিক্ষাটা আসবে, নৈতিকতা বোধের বিকাশ আসবে। ঠিক আছে, এইটা ফার্স্ট, এরপরে যা আপনি পারেন, সমস্যা নেই। হুম সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়, এখন সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়টা কি, তাই না? সুশাসন প্রতিষ্ঠায় ভাই, এই টাকাগুলো কি মানুষের ট্যাক্স থেকে আসে না গভর্নমেন্টের নিজের টাকা? অবশ্যই মানুষের ট্যাক্স থেকে আসে। গভর্নমেন্টেরও নিজস্ব আয় আছে। গভর্নমেন্ট কিভাবে আয় করে? গভর্নমেন্ট আয় করে 2টা জায়গা থেকে। গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার করে, তাই না, খরচ করে একটা দেশের জন্য, কয়েকটা জায়গা থেকে খরচ করে। একটা হচ্ছে ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এবং সেই ট্যাক্স কিন্তু সরকারি কর্মচারীরাও দেয়, আমরাও দেই, তাই না, আপনারাও দেন, জনগণও দেয়, সরকারি কর্মচারী দেয়, সবাই দেয়। জনগণের ট্যাক্সের টাকা অবশ্যই সেখান থেকে এক্সপেন্ডিচার করতেছে। সরকারের কিছু আয় আছে না? যেমন সরকার এই যে পদ্মা সেতু বানাচ্ছে, পদ্মা সেতু থেকে কিন্তু প্রতিদিন প্রায় 1 কোটি 2 কোটি টাকা আয় হচ্ছে। মেট্রো রেল থেকে আয় হচ্ছে। তারপরে সরকার যে সেবা দিচ্ছে, সেবা থেকে কিন্তু আয় হচ্ছে। সরকারি হসপিটাল গুলোতে কিন্তু টিকিট কিনে, তাই না, 10 টাকা টিকিট কিনে যে রোগীরা ডাক্তার দেখাচ্ছে, প্রতিদিন সব হাসপাতালগুলো থেকে আয় হচ্ছে। সরকার, আপনি যখন হচ্ছে একটা ভোটার আইডি করতেছেন, আপনাকে একটা ফিস দিতে হয়, ওখান থেকে আয় হচ্ছে। আপনি যখন একটা পরীক্ষায় অ্যাপ্লাই করতে যান, ওখান থেকে আয় হচ্ছে। আপনি ভূমি কর দেন, আপনার জমি থাকলে ওই জমির প্রতি বছর কর দিচ্ছেন, ওখান থেকে আয় হচ্ছে। আমরা যখন বাণিজ্য করি, কোনো জিনিস বাইরে পাঠাই, সরকারকে একটা রপ্তানি কর দিতে হয়, ওখান থেকে আয় হচ্ছে। একটা জিনিস যখন আমদানি করি, আমদানি থেকে আয় হয়, ওখান থেকে আয় হচ্ছে। তাহলে সরকারি কিন্তু আয় শুধু যে ইনকাম ট্যাক্স বা জনগণের ট্যাক্সে হয় সেটা না, সরকারের আয় কিন্তু সকল কর্মচারীর ট্যাক্সেও হয়, সকল, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ভুল কথা। অবশ্যই জনগণ প্রধান, জনগণের ট্যাক্সের টাকাই আমরা বেতন পাই, এটা সত্যি কথা। কিন্তু তাই বলে দেশ কিন্তু শুধুমাত্র জনগণের ট্যাক্সের টাকায় চলে না। দেশ হচ্ছে পাবলিক ছাড়াও, ওই তো জনগণের ট্যাক্স আর কি, সেটা যে শুধুমাত্র জন ইনকাম ট্যাক্সের জন্য সেটা না, সেটা যে কোনো ধরনের ট্যাক্স এখানে চলে। ব্যবসা বাণিজ্য ট্যাক্স, এই ট্যাক্স, সরকারের নিজস্ব আয় আছে, তাই না, এগুলো। তাহলে ওইটাই হচ্ছে কথা। তো সেই জন্যই হচ্ছে, যেহেতু জনগণের একটা ট্যাক্স, তাই না, জনগণই ট্যাক্স দিচ্ছে, আমদানি রপ্তানিতেও কিন্তু জনগণ অংশগ্রহীত, তাই না। তো
শুধুমাত্র জনগণের যে মানে ভ্যাট মানে আমরা ট্যাক্স, জনগণের ট্যাক্স বলতে আমরা নর্মালি কি বুঝি বলেন তো? সাধারণত কোন ট্যাক্সটা হচ্ছে আপনি খুব এক্সপ্যান্ডেড একটা ট্যাক্স সবাই দেয়, যেটার জন্য এখন আমরা বলি যে জনগণের ট্যাক্স না? ইনকাম ট্যাক্স, ভিক্ষুকরা ইনকাম ট্যাক্স দেয়, বা যাদের ইনকাম 3 লাখের নিচে, তাই না, তারা তো ইনকাম ট্যাক্স দিচ্ছে না। ভ্যাট হচ্ছে গিয়া সব থেকে এক্সপ্যান্ডেড ট্যাক্স, যেটা হচ্ছে সবাই দিচ্ছে, তাই না? তো এই জন্যই বলি আমরা জনগণের টাকায় ট্যাক্স, তাই না? তো আমার কথা হচ্ছে শুধু ভ্যাট থেকেই যে ইনকাম হয় সেটা না, সেটা যে কোনো ধরনের ইনকাম ট্যাক্স থেকে হচ্ছে, সেটা কাস্টমস থেকে হচ্ছে, তাই না, সেটা ল্যান্ড ট্যাক্স থেকে হচ্ছে, সবকিছু ট্যাক্স থেকেই হচ্ছে। হ্যাঁ, শুধু ভ্যাট থেকে হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে কথা। তো সেই জন্য যে জনগণের একটা পোর্শন যেহেতু ভ্যাট, হ্যাঁ, কিনতে গেলেও একটা ভিক্ষুকও ট্যাক্স দিচ্ছে, সো আমাদের ভিক্ষুকের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় তারও কিন্তু অংশগ্রহণ, কারণ কি, সবার অংশগ্রহণ আছে। সে যদি ভ্যাট না দিত তাহলে কিন্তু হবে না। একটা ভিক্ষুক যখন একটা সাবান কিনতে দিবে, লাইফ বয় সাবান, আপনি তো 50 টাকায় বেচবেন না, ওর জন্য 30 টাকায় আপনি দিবেন দিবেন? তাহলে এখানে সবার অংশগ্রহণ হচ্ছে না। এটাই হচ্ছে সুশাসনের প্রতিষ্ঠা। এবং কিভাবে সুশাসন প্রতিষ্ঠাতে হবে, এখানে কিন্তু আপনার সহমর্মিতাও থাকতে হবে, তাই না? ভিক্ষুকের প্রতি কিন্তু আমাদের সহমর্মিতা দেখাতে হবে। একটা ভিক্ষুক যদি আপনার অফিসে একজন ডাক্তার থাকে, তার কাছে যদি সেবা নিতে চায়, তাকে সুন্দর মতো ডাক্তাররা সেবা করে, কারণ বাধ্য। ঠিক আছে? তারপরে একজন অ্যাডমিন কার্ডের কাছে একজন ভিক্ষুক আসলে আমরা তাকে সেবা করতে বাধ্য, তাই না? ব্যাপারটা এরকম। আসেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটানো। হ্যাঁ, মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো সন্নিবেশ ঘটানো এবং প্রচার ও প্রসার, তাই না, জনসচেতনতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি, জনসচেতনতা সৃষ্টি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সচেতনতাটা আপনার সৃষ্টি করতে হবে। ওকে। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এই দেখেন, মত প্রকাশের স্বাধীনতাও কিন্তু একটা মৌলিক অধিকার। এগুলো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার না, বারবার বলতেছি, মৌলিক অধিকার। হ্যাঁ, জবাবদিহিমূলক জনপ্রশাসন, জবাবদিহি থাকতে হবে। ঊর্ধ্বতন এবং জনগণ দুইজনের কাছে জবাবদিহিতা দুই প্রকার। একটা হচ্ছে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিবেন, আর একটা হচ্ছে জনগণের কাছে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, লাইক আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে লাইক আমি কালকে বা পরশু টহল দিব। হ্যাঁ, একটা টহলে বের হবো আমি কালকে বা পরশু, ফোর্স নিয়ে সাপোজ। আমার কাজগুলোর একটা হচ্ছে টহল দেওয়া। তো সেই টহলে আমি যখন 4-5টা ফোর্স, দুই দুই গাড়ি র্যাব নিয়ে বের হলাম, 2 গাড়ি আনসার নিয়ে বের হলাম, 2 গাড়ি বিডিপি নিয়ে হলাম, হ্যাঁ, 2 গাড়ি পুলিশ নিয়ে বের হলাম, মোট কত গাড়ি হলো, 8-10 গাড়ি নিয়ে আমি হচ্ছে এটা একটা টহলে লিড দিলাম। এখন আমার টাইম হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত টহল দেয়া। এখন আমি হচ্ছে টহলে গেলাম না, সকাল 7টায় আমার টহল। হ্যাঁ, আমি টহলে গেলাম না। ফার্স্টেই কি, আমার সিনিয়র যে আছে, তাই না, ডিসি স্যার, সে আমার অবস্থা খারাপ করে দিবে, তাই না? তো ঊর্ধ্বতনের কাছে একটা জবাবদিহিতা এখানে কিন্তু একটা আসতেছে। ঠিক আছে, ঊর্ধ্বতনের কাছে কিন্তু একটা মানে হচ্ছে একটা জবাবদিহিতা আসতেছে। হ্যাঁ, তারপরে কি হলো, আমি এই যে টহল দিলাম না, এখন টহল যদি না দেই, এখন যদি কোনো রকম একটা সংঘর্ষ হয়, তাই না, কেউ যদি ট্রাক ভাঙে, কেউ যদি এই যে অবরোধের বিরোধী দলীয় সরকার, সে যদি এসে ট্রাক ভাঙে বা সিএনজি ভাঙে বা যাই হোক কোনো একটা গোলযোগ সেখানে হয়, সেক্ষেত্রে কি টহল দিয়ে ওই টাইমটা, ওই 2 ঘন্টা কাকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ছিল? আমার। কিন্তু আমি করি নাই। তাহলে কি জনগণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে দুইটা ভাবে কিন্তু আমার তখন শাস্তি হবে। একটা হচ্ছে ঊর্ধ্বতন মানে আমার ডিসি স্যার, জেলা প্রশাসক স্যার, তিনি আমাকে হচ্ছে কি একটা শাস্তি দিবেন, এবং জনগণের ক্ষতি করছে দেখে আমার কিন্তু আরেকটা শাস্তি হবে। দুইটা শাস্তি একসাথে প্রাপ্য। তাহলে এটাই হচ্ছে জবাবদিহিমূলক জনপ্রশাসন, মনে থাকবে। এবং প্রশাসনে আপনারা যদি আসেন, এই কাজগুলোই করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছি ভাই অ্যাডমিন ক্যাডার। হ্যাঁ, ওকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এটা সুশাসন প্রতিষ্ঠায়, তাই না, আইনের শাসন প্রতিষ্ঠাতে ইম্পর্টেন্ট। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, তাই না, বিচার বিভাগ স্বাধীন হতে হবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট আসছে, এই পার্সোনাল কথাবার্তা পরে, হ্যাঁ, and মজা পাইছে একজন টহলের কথা শুনে, একজন জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কি গান ক্যারি করার লাইসেন্স আছে নাকি?
গান ক্যারি করার লাইসেন্স নিলে নেওয়া যায়, আমি নেইনি, বাট আমার ফোর্স ইউজ করার লাইসেন্স আছে। ঠিক আছে, লাইক আমি গতকালকে হচ্ছে তোমার দুইটা মানে দুই ফোর্স আনসার, মানে দুই গাড়ি আনসার সদস্য, দুই গাড়ি পুলিশ সদস্য, এক গাড়ি র্যাব সদস্য, না দুই গাড়ি, হ্যাঁ এক গাড়ি র্যাব সদস্য আর দুই গাড়ি বিজিবি মানে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের নিয়ে টহলে বের হয়েছিলাম। তো তখন তো আসলে আমার তো আর আর্মস দরকার নাই, তারাই তো আছে আমার মানে হেল্পের জন্য, তাই না? সো বাট নিজেরও চাইলে রাখা যায় আর কি। তো ওনাদের নিয়ে বের হয়েছে, ওনারা খুবই হেল্পফুল ছিলেন, আমার খুব ভালোই মানে এটা খুব মজা, মানে খুব ভালো। লাস্ট 3 দিনটা হলে খুব মজা পাইছি হতো ওনাদের সাথে। লাস্টের দিন আমরা একসাথে চা খাইলাম, কোক খাইলাম, ভাল লাগছে। ওনারা সবাই অনেক বয়স্ক, অনেক বয়স্ক। হ্যাঁ? তো এটাও কিন্তু সুশাসনের একটা ব্যাপার, যে সহমর্মিতা। ওনারা কিন্তু যারা ছিলেন তাদেরকে, তাদের সাথে শ্রদ্ধা বা তাদের সহমর্মিতা, তাই না? কারণ ম্যাক্সিমাম বয়স্ক ছিলেন, ম্যাক্সিমাম, বিশেষ করে আনসার আর হচ্ছে সে সবাই আমার বাবার বয়সী ম্যাক্সিমাম ছিলেন। সো এটাও খুব নাইস একটা এক্সপিরিয়েন্স ছিল তাদের সাথে। খুব মানে এটা আমার মনে হয়েছে আমার আমি খুব এনজয় করছি ব্যাপারটা। তো যাই হোক, এগুলো পরে, আমার কোনো আর্মস নাই, ঠিক আছে? কারণ আমার সাথে তো তারা ছিলেনই। ঠিক আছে, আসেন। এই অ্যাডমিন ক্যাডারের দায়িত্বর ক্লাস আজকে আমি মার দিব এখন তোমাকে ধরে, হ্যাঁ? আজকে অ্যাডমিন ক্যাডার পরে পরে, আগে এটা পড়াই নাই, নইলে ফ্লো চলে যাবে। হ্যাঁ, মূল্যবোধের আহ একটু দেখি, হ্যাঁ, উপাদানগুলো প্রতিষ্ঠা, ওই একই কথা। হ্যাঁ, আইনসভাকে গতিশীল, এখন কিভাবে কি কি করবেন একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে, কয়েকটা একটু বলে দেই। হ্যাঁ, কয়েকটা জিনিস বলে দেই যে কি কি। আইনসভাকে গতিশীল করা, আইনসভা কারা? যারা আইন প্রণয়ন করে, তাই না? এদের গতিশীল করতে হবে, নতুন নতুন আইন তৈরি করতে হবে। হ্যাঁ, আইনসভাকে গতিশীল ও কার্যকর করতে হবে দ্রুত। কারণ এরা হচ্ছে, আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন তৈরি করা। লাইক 2018-তে একটা সড়ক আহ মানে সড়ক পরিবহন আইন 2018 তৈরি হয়েছে না? এরকম প্রয়োজনে প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে যখন যেটা দরকার। যেমন নির্মল বায়ু আইন 2019, জানেন এটা আগে ছিল? তো বাংলাদেশের ঢাকায় এত দূষণ, এই যে তো নির্মল বায়ু আইন 2019 হয়েছে, তাই না? ব্যাপারগুলো তো এরকম। সড়ক আহ পরিবহন আইন 2018, তাই না? এবং সহজবোধ্য আইন প্রণয়ন করা। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে, সহজবোধ্য আইন প্রণয়ন করা। শক্তিশালী স্থানীয় সরকার, স্থানীয় সরকারটা শক্তিশালী হতে হবে। এই যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হ্যাঁ, উপজেলা একটা, এই যে আমিও একটা ভুল উচ্চারণ করলাম, এটা আজকে থেকে বলবেন না, উপজেলা চেয়ারম্যান বলতে কিছু নাই, উপজেলা পরিষদ চেয়ারম্যান। ঠিক আছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। দারিদ্র্য দূরীকরণ করতে হবে, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি, এগুলো খুব ইম্পর্টেন্ট। কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা। এবং আরেকটা জিনিস জানেন, এটা পরীক্ষায় আসে, আপনারা অনেকেই, বিসিএস এখন আসেনি, অনেক সরকারি ভর্তি পরীক্ষায় আসে এবং আপনারা ভুল করেন। আমরা জানি বিচার বিভাগ পৃথকীকরণ, তাই না? নির্বাহী বিভাগ থেকে, কোথা থেকে? নির্বাহী বিভাগ থেকে একটা ক্যাডার আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। হ্যাঁ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ওরা কিন্তু অডিটে গেলে আপনাদের দুইটা কাজ, সারা বাংলাদেশের যত হিসাব আছে আপনার রক্ষা করতে হবে, আবার সারা বাংলাদেশে যত দপ্তর আছে তাদেরকে মনিটর করতে হবে, তারা কোনো ঘুষ খাইলো নাকি, তারা কোনো টাকার এলোমেলো করলো নাকি। তো দুইটা কাজই কিন্তু তারা করতেছে। তো যারা হিসাবও রক্ষা করে, তারাই আবার হিসাব মনিটর করতেছে। জিনিসটা কেমন না? দেখছেন? সেই জন্য নতুন রিফরমেশনে বলা হচ্ছে অডিট এবং অ্যাকাউন্টস পৃথকীকরণ। এটা কিন্তু পরীক্ষায় আসছে, যে নতুন রিফরমেশন কি হতে পারে, অডিট থেকে, অ্যাকাউন্টস থেকে, অডিট এবং অ্যাকাউন্টস পৃথকীকরণ। কারণ যারা, এটা হচ্ছে ওয়ার্ল্ড, মানে হচ্ছে কি বলবো, উম মানে ওয়ার্ল্ড বলে, মানে হচ্ছে কি বলবো, এটা গ্লোবালি অডিট এন্ড অ্যাকাউন্টস কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সেপারেটেড। ঠিক আছে, একটা একটা থেকে সেপারেটেড থাকে, তাই সেপারেশন ফ্রম অডিট ফ্রম দ্য অ্যাকাউন্টস ইজ নেসেসারি।
কারণ হচ্ছে এটা যদি না হয় তাহলে যারাই অ্যাকাউন্টস করতেছে তারাই কিন্তু হিসাবের, কারণ মনিটরকে অডিট করে যাদের হচ্ছে হিসাবে গোলমাল লাগে, তাহলে সব ডিপার্টমেন্টের অডিট তারা করছেন এবং মনিটর তারা করছেন। এটা হলে কিন্তু কিছুটা সুশাসনের ব্যত্যয় ঘটে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই, কারণ বাংলাদেশে এই জিনিসটা খুব ভালো মতো মনিটর করা হয়। আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টটা কিন্তু বেশ স্ট্রিক্ট। আপনারা আমরা অনেকেই ভাবে দুর্নীতি, ভাই সত্যি কথা আজকে আপনাদেরকে বলি, এটা হাতে গোনা দুই একজন করে। হ্যাঁ, পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, অডিট বলেন, অ্যাকাউন্টস বলেন, ট্যাক্স বলেন, হাতে গোনা দুই একজন হয়তো বা আপনারা যেগুলো শুনেন করেন। আসলে ওরকম নাই, বহুত ভালো মানুষ আছে। এবং এই যে ঘুষ খাওয়া, হ্যাঁ, চুরি চামারি করা এত ইজি না, কারণ প্রচুর পরিমাণে ডিজিটাল ডিভাইস আছে, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টাকা জমা দেয়া এভরিথিং, প্রত্যেকটা ডিজিটাল রিসিপ্ট পর্যন্ত দেয়, আর থেকে শুরু করে ডিজিটাল রিসিপ্ট থাকে, আপনি কোনো একটা ভুল করলেও জিনিসটা চলে যায় উপরে। সো খুব দুই একটা ডিপার্টমেন্ট বা দুই একজনের জন্য সেই জন্য নাম হয়। তো কিন্তু বাংলাদেশের অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কিন্তু খুবই এনরিচড একটা ডিপার্টমেন্ট, সেই জন্য দেখেন এখন পর্যন্ত পৃথক হয় নাই। কিন্তু অন্যান্য দেশে কিন্তু পৃথক হয়েছে, কিন্তু এটাও বলা হয় যে এটা কিন্তু সুশাসন প্রতিষ্ঠার একটা ইম্পর্টেন্স যে অডিট পৃথক। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে, আচ্ছা, নির্বাহী বিভাগ হচ্ছে গিয়া আমলাতন্ত্র, ঠিক আছে, সকল ধরনের ক্যাডার, 26টা ক্যাডার আছে না, 26টা ক্যাডারেই হচ্ছে নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভস, সরকারি চাকরি যারা করে। আর বিচার বিভাগ করে হচ্ছে জুডিশিয়ারি, ঠিক আছে, আদালত, হ্যাঁ, ঊর্ধ্বতন আদালত এবং নিম্ন আদালত, ঠিক আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট হচ্ছে হাইকোর্ট আর অ্যাপিলেট ডিভিশন নিয়ে, এবং ওর নিম্নস্তর আদালত, তাই না? আপনারা দেখেন না, জেলায় থাকে জেলা ও জায়গাদশ জজ আদালত, হ্যাঁ, ওরা তো আগে কি ছিল, এই বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ এক ছিল, মানে জুডিশিয়ারি আর ম্যাজিস্ট অ্যাডমিন ক্যাডার এক ছিল। এখন হচ্ছে এটা পৃথক হয়ে গেছে, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকতে হবে, ওরা শুধু বিচার কাজ করবে। আর অ্যাডমিনরা হচ্ছে কিছু কিছু বিচার কাজ করবে, শুধু এক্সিকিউটিভ ক্ষেত্রে, নির্বাহী বিচার কাজগুলো আমরা করব, যেমন মোবাইল কোর্ট, হ্যাঁ, কিছু শান্তি শৃঙ্খলা রক্ষা, যেগুলোতে পুলিশকে আমরা একটু অনুরোধ করতে পারবো বা অর্ডার দিতে পারবো একটা কাজ করার জন্য। যেমন আমি টহল দিতে গেছি ওইদিন, কি কেন পাঠানো হয়? আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করেই, কিন্তু অ্যাডমিন ক্যাডারও আইন শৃঙ্খলা রক্ষা করে কিভাবে? কারণ ওখানে গেলাম, ওখানে যে পুলিশরা আছে ওদেরকে কোন সময় গুলি মারতে হবে, ও কোন সময় ফায়ারিং করতে হবে, কখন করতে হবে না, তাই না, নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অ্যাডমিন, তো অ্যাডমিন ক্যাডারও কিছু বিচারিক কাজ করে, যেমন মোবাইল কোর্ট, কিছু এক্সিকিউটিভ কোর্ট করি আমরা, ঠিক আছে, শান্তি ভঙ্গ, মানে ডিফারেন্ট আর কি। বিচার বিভাগটা মেইনলি বিচার কাজ করবে, আর অ্যাডমিন ক্যাডাররা আমরা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে যে, হ্যাঁ, প্রতিরোধমূলক বা জনসচেতনতামূলক যে বিচার কাজগুলো সেগুলো করবো হচ্ছে অ্যাডমিন ক্যাডাররা। বোঝা গেছে? এইটাই। বাজারে যে মার্কেটে যে জরিমানা করে এটা অ্যাডমিন ক্যাডাররা করে, ওই যে মোবাইল কোর্ট। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সামাজিক দায়িত্ব পালন, তাই না, কি কি না, কি কি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এটা একবার রিডিং করবেন। সুশাসন প্রতিষ্ঠায় আপনার দায়িত্ব কি, আপনি কি করবেন? রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করতে হবে, কোনো রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না, এটাই কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠায় আমরা কি করতে পারি। আপনি একজন মনে করেন যে সরকারি কর্মচারী কিছু, আপনি একটা নাগরিক, আপনি যে কোনো চাকরিজীবী, আপনি বুয়েটের স্টুডেন্ট, আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আপনি জাতীয় ভার্সিটির স্টুডেন্ট, আপনি যাই হন, হ্যাঁ, আপনি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট, আপনি প্রত্যেকটার ঊর্ধ্বে একজন নাগরিক। তো সে প্রথম কথা হচ্ছে আপনাকে রাষ্ট্রের প্রতি, আমি মনে করি রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য, সামাজিক দায়িত্ব পালন, আপনার জায়গা থেকে আপনি নিয়মিত কর প্রদান করবেন, ঠিক আছে। দেখেন, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে আপনি অংশ নিবেন, জাতীয় সম্পদ রক্ষা করবেন, আপনি কক্সবাজার যাবেন, কক্সবাজারে যায়া হচ্ছে গিয়ে আহ বিচের ভিতরে পলিথিন ফেলাবেন, প্লাস্টিকের বোতল ফেলাবেন, আপনি নদীতে যাবেন ঢাকা থেকে বরিশাল লঞ্চে, হ্যাঁ, আপনি খেয়ে দিয়ে ওয়ান টাইম ইউজ যা আছে সব ফেলে দিবেন, আপনি পানির বোতলটা ফেলে দিবেন, এটা হবে না। নদী আমাদের রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সাগর আমাদের সম্পদ,
তাই না? এগুলো রক্ষা করতে হবে। আর আপনার জায়গা থেকে আপনার দায়িত্বগুলো, এটা হচ্ছে সুশাসন আপনি প্রতিষ্ঠা করেন, আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা সহায়তা করা। ঠিক আছে? এখন এই যে অবরোধ চলতেছে, অবরোধ চলার সময় লাইক আমি আমার উদাহরণ দিয়ে আমি টহল দিতে গেলাম। এখন একটা গলির সামনে আমি ঢুকতেছি, গাড়ি নিয়ে ঢুকতেছি, অলরেডি আমার সাথে ফোর্স, যে কোনো এক মিনিটে ঢুকতেছে, মনে করেন তার পিছনে 7-8টা ফোর্স আছে। এখন ওখানে সাপোজ আপনি বাইক চালায় আসতেছেন, হ্যাঁ, তখন আপনি বললেন না আপনি আগে যাবেন, আপনার 8টা গাড়ি পিছনে সরান, তা আমি আগে বাইক বের করবো, তারপর আপনারা ঢুকবেন। এটা করা যাবে না। হ্যাঁ, আপনাকে হচ্ছে সহমর্মিতা আপনাকেও দেখাইতে হবে, তাই না? আপনাকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে হবে। বুঝতে পারছেন? তখন যখন দেখবেন সহায়তা করতে পারতেছেন যতটুকু সম্ভব, যে না আমি করি, আগে ফোর্স গুলোকে যেতে দিই, তারপর আমি সাইড করি, তারপর যাই। না আপনি ঝগড়া করবেন যে অ্যাডমিন হয়েছেন তো কি হয়েছে, তাড়াতাড়ি পিছে যান, পিছনে পুলিশের গাড়ি তো কি হয়েছে, পিছে যান, আগে আমি বাইরে হয়ে নেই, বলবেন। এটা আপনি করবেন, ঠিক আছে? বা হসপিটালে গেলেন, হসপিটালে ডাক্তাররা আছে, ডাক্তার একটা কাজ করতেছে, লাইক আপনি দাঁত তুলতে গেলেন, হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের দাঁত তুলতে গেলেন, 1টার সময় গেলেন, 1:30টার সময় গেলেন, আউটডোর হচ্ছে 2টা পর্যন্ত খোলা থাকে সাধারণত, ঠিক আছে? এখন 1:30টার সময় কিন্তু ওই ডাক্তার সারাদিন দাঁত তুলে কিন্তু তার তখন খুব টায়ার্ড লাগে, তাই না? এখন ওই সময় যদি আপনি যে বলেন যে না আমার এখন দাঁত তুলতে হবে, এখনই তুলে দেন, তখন যদি ডাক্তার না করে, তখন ডাক্তার খারাপ, ডাক্তারকে মারামারি শুরু হয়ে যায়, তাই না? আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম একটা ঘটনা ঘটছিল রিসেন্ট, আমি যেখানে চাকরি করি তার পাশে। তো খুবই ভদ্রলোকের খুব খারাপ অবস্থা, আমার খুবই খারাপ লাগছে যে সিসিটিভি ক্যামেরায় দেখা গেল 1:30টার সময় আসছে, উনি হচ্ছে খুবই অসুস্থ ছিলেন, তিনি টায়ার্ড লাগতেছে, আপনি হচ্ছে গিয়ে মেডিসিন খেয়ে আসেন, ডেট দিয়ে দিছে, ডেট কিন্তু দেয়া যায়। আর একটা বাচ্চার কিন্তু যেদিন আসবে ওই দিনই দাঁত কেন তুলবে, তাকে তো মেডিসিন দিয়ে আর ওই দিনেই ট্রিটমেন্ট করে, তাই না? একটু অ্যান্টিবায়োটিক খাওয়ায়া বা অ্যান্টিবায়োটিক না লাগলে একটু মানে ধাতস্থ হয়ে তোলার কথা। তারপরেও যাই হোক কি করে ওনাকে মাইর দিছে। তো এই জিনিসগুলো ঠিক আছে, যে প্রত্যেকটা জায়গায় আপনাকে আইন শৃঙ্খলা যাতে রক্ষা হয় সহায়তা করতে হবে। আপনি ধুমধাম দিয়ে ডাক্তারের গালে একটা থাপ্পড় বসাই দেবেন, দিস ইজ নট ম্যানার্স বা দিস ইজ নট সামাজিক মূল্যবোধ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওই তো ইনফেকশন কন্ট্রোল করেই তো এক্সট্রাকশন করতে হয়, তাই না? তো ইনফেকশনটা মনে করেন কন্ট্রোল না করলো, সে অ্যান্টিবায়োটিক, মানে এটাখানে যেটা ছিল অ্যান্টিবায়োটিক দিয়েছিল ডাক্তার, এবং বলছিল 3 দিন পরে আসেন, আমি তুলে দিব, কিন্তু তার তখনই লাগবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, যে মারছে ওরে করে না, ওর জেলে দিছে, সংবিধান মেনে চলতে হবে, ঠিক আছে? প্রগতিশীল যে কোনো দলের প্রতি সমর্থন করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। অসাম্প্রদায়িক যে কোনো দলের প্রতি সমর্থন, এটা থাকা যেতে পারে। ই গভর্নেন্স একটু দেখি, গুড গভর্নেন্স এর একটা হচ্ছে ই গভর্নেন্স। হ্যাঁ, ই গভর্নেন্স হচ্ছে এই যে সুশাসন করতেছি আমরা, যে এত আহ, সরকারি ব্যবস্থা, এই ব্যবস্থাতে ইলেকট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত করা। ইলেকট্রনিক মিডিয়া আমরা ইনক্লুড করলাম, ইন্ট্রুশন করলাম, ঠিক আছে? ইন্ট্রুশন অফ ইলেকট্রনিক মিডিয়া, এটাই হচ্ছে ই গভর্নেন্স। বুঝতে পারছেন? ই গভর্নেন্স শব্দটি কি? ইলেকট্রনিক গভর্নেন্স, এটার মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, বা ডিজিটাল গভর্নেন্স, এখানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ওকে, ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া না মানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার কি, ইলেকট্রনিক ডিভাইস, মিডিয়া বললে আপনারা আবার ওই যে মিডিয়া বুঝবেন, তাই ইলেকট্রনিক ডিভাইস বলি, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের সরকারি কাজে বা রাষ্ট্র পরিচালনার জন্য ইলেকট্রনিক ডিভাইস ইউজ করলেন, এটাই হচ্ছে ই গভর্নেন্স। ঠিক আছে? এটাই, দেখেন, অনলাইন গভর্নেন্স, প্রযুক্তি চালিত গভর্নেন্স, ঠিক আছে? তার মানে সুশাসনের একটা পার্ট কিন্তু। হ্যাঁ, প্রথমে গুড গভর্নেন্স, দেখেন, 1 নম্বরে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সটা তৈরি করার জন্য আমরা ইলেকট্রনিক মিডিয়া ইউজ করতে পারি, সেটা হচ্ছে ই গভর্নেন্স। ওকে, এই জিনিসটা যেন মনে থাকে। ঠিক আছে? আচ্ছা সাদিয়া, থ্যাংক ইউ ফর ইয়োর নাইস কমপ্লিমেন্ট। এটা কিছুই না, আপনি সবসময় আপনি যেখানেই যাবেন, হ্যাঁ,
আপনি হচ্ছে কয়েকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যেই হন, আপনি হচ্ছে নিজেকে হচ্ছে সবসময় সোবার রাখবেন। যাই হোক, আপনার রিপ্লাইটা যেন ভালো থাকে, ঠিক আছে? তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। এটা মোটিভেটেড হওয়ার কিছু না, এইটাই কিন্তু ইনস্টিংক্ট হওয়া উচিত বা প্রবৃত্তি হওয়া উচিত, তাই না? সেটা হচ্ছে আপনি যেভাবে যাই হোক আপনার রিপ্লাইটা ভালো হতে হবে, তাহলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? এটা এটা আমাকে দিয়ে মোটিভেটেড হওয়ার কথা নাই, আপনি নিজেও মোটিভেটেড হতে পারবেন। এটাই প্রবৃত্তি হওয়া উচিত, ঠিক আছে? রিপ্লাইটা কখনো হার্শ হবে না। আসেন, এবারে হচ্ছে আমরা বিশ্ব ব্যাংকটা দেখি। ই গভর্নেন্স কি বলছে? সরকারি তথ্য প্রযুক্তি, তাই না? জনগণ, ব্যবসায়ী, সরকার, অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়, একই কথা। এটা কিন্তু বিশ্ব ব্যাংকও বলছে, ঠিক আছে? গভর্নেন্সের ধারণা কিন্তু বিশ্ব ব্যাংক দিছে, আবার ই গভর্নেন্সও বলছে। জান্নাতুল মাওয়া, আপনি কোন মেডিকেল কলেজের আগে একটু বলেন, তারপরে আমি একটু বলি, ঠিক আছে? আপনি কি মেডিকেলের? যারা ডাক্তারি পেশা থেকে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র ক্যাডারে যায়, ওনারা কি চাইলে প্রাইভেট চেম্বার বা মেডিকেলের কিছু করতে পারবে না? না। আফটার ডিএস করা যায়, আপনি যখন উপসচিব লেভেলে যাবেন তারপরে চাইলে করতে পারবেন, বাট দরকার হয় না, সময় পাওয়া যায় না আর কি। 10-12 বছর পর করতে পারবেন চেম্বার চাইলে, এর আগে পারবেন না, কারণ এর আগে অনেক টাফ থাকে। আর পোস্ট গ্রাজুয়েশন করা যায় না। আপনাদের যে সাবজেক্ট গুলো থাকে না, এফসিপিএস, এমডি, হ্যাঁ, আর কি কি থাকে, এমএস, এমফিল, এমপিএইচ, এমপিএইচ করতে পারবেন, এমপিএইচ করতে পারবেন, বাট এমডি, এফসিপিএস এগুলো জীবন থেকে মুছে দিতে হবে, হ্যাঁ, এগুলো হবে না। ওকে, ই গভর্নেন্স এর প্রকারভেদ একটু দেখি, 4 প্রকার। হ্যাঁ, ই গভর্নেন্স, G2C, গভর্নমেন্ট থেকে সিটিজেন। হ্যাঁ, এটার উদাহরণটা দেখেন, গভর্নমেন্ট থেকে সিটিজেনের কি কি সেবা আপনি পান ই গভর্নেন্স এর মাধ্যমে। স্মার্ট কার্ড, হ্যাঁ, উদাহরণ আসে, কিন্তু স্মার্ট কার্ড হচ্ছে G2Cর উদাহরণ, ঠিক আছে? গভর্নমেন্ট টু বিজনেস, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে গভর্নমেন্ট টু বিজনেস আপনি কি পাচ্ছেন? ই প্রকিউরমেন্ট, যখন সরকার কোনো কিছু কেনে, পারচেস করে, তখন যাদের কাছ থেকে কেনে তাদের কাছ থেকে কিন্তু লটারি করে কিনতে হয়, ঠিক আছে? প্রকিউরমেন্ট মানে হচ্ছে কেনা, পারচেসিং, হ্যাঁ, পারচেসিং। তাহলে ই প্রকিউরমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেসম্যানদের কাছ থেকে গভর্নমেন্ট তার কেনাকাটা যখন লাগে সে করে। হ্যাঁ, স্মার্ট কার্ড টু সিটিজেন আরেকটা আছে, গভর্নমেন্ট টু সিটিজেন আরেকটা উদাহরণ হচ্ছে ইটিন। ইটিন, ভেরি গুড, ইটিন, হ্যাঁ, ইটিন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, হুম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, হ্যাঁ, অনেক কিছু আছে। এটা কি? এটা অনেক কিছু, লাইক গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট, কি এটার উদাহরণ কি হতে পারে বলেন তো? G2G এক্সাম্পল একটা বলেন। দেখি, এটা যদি পারেন তাহলে বুঝবো যে খুব ভালো, মানে আপনাদের আইকিউ লেভেল অনেক বেটার। গভর্নমেন্ট নিজেকে আবার কি দিবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, দিস লাভলি, হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন একজনে দিছে। ডেটাবেস সিস্টেম, ডেটাবেস শেয়ারিং, হ্যাঁ, ডেটাবেস শেয়ারিং, একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে যে ডেটাবেস শেয়ার করে না, এটাই তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হ্যাঁ, তার থেকে সব থেকে সুন্দর আরেকটা উদাহরণ আপনি সুন্দর বলছেন, ভার্চুয়াল মিটিং। দেখেন তো, ভার্চুয়াল মিটিং গুলো কোথায় হয়? জুমে যে ভার্চুয়াল মিটিং গুলো হয়, লাইক মোপা, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাফেয়ার্স, আর সাব্বির ভাই আছে কি মোফায়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আমি আছি মোপাতে, তাই না, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আর সাব্বির ভাই মিনিস্ট্রেশন অফ ফরেন অ্যাফেয়ার্স। এদের ভিতরে যে ইন্টারভার্সকুলার ভার্চুয়াল মিটিংটা হবে, তাহলে এগুলো কি? এই যে
ডেটাবেস শেয়ারিংটা, তাই না? গুড। ওকে, এটা হচ্ছে জি2জি। আর জি2ই হচ্ছে আপনারা যখন একটা খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে এমপ্লয়েজদের সাথে আমাদের যে এইগুলো, যেমন জেমস সিস্টেম, হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট এমএক্স দিয়ে লিখলাম, পুরোটা না লিখলাম, ম্যানেজমেন্ট সিস্টেম, গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এমএক্স এ হয় হচ্ছে ম্যানেজমেন্ট, জান লিখে দিলাম। জেমস, এই যে এখানে হচ্ছে সকল তথ্য থাকে, গভর্নমেন্ট অফিসারদের তথ্য থাকে এখানে, এভরিথিং। বা লাইক সার্কুলার্স টু দ্য এমপ্লয়েজ। সার্কুলার কি শুধু আপনাদেরই দেয়, আমাদের দেয় না? সার্কুলার্স টু দ্য এমপ্লয়েজ, গভর্নমেন্ট যে সার্কুলার দেয় না, অনলাইন সার্কুলার দেয় আমাদের। হ্যাঁ, যেমন আমাকে একটা সার্কুলার দিল যে আপনি সুইডেনে পড়তে যেতে পারবেন, এই জন্য একটা আহ পরীক্ষা দিতে হবে, এই জন্য আপনারা যারা ক্যাডার আছেন তারা হচ্ছে পরীক্ষা দেন। হ্যাঁ, 7 জন আছে, 7 জন সুইডেনে ট্রেনিং নিতে হবে। সার্কুলার টু দ্য এমপ্লয়িজ, এটা ওয়েবে দিয়ে দিল, তাহলে কি এটা কি? এটা জি2ই। আর জেমস যেটা আছে, হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট উদাহরণ দিলাম মাত্র, এটা কিন্তু আপনাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে কোনটার এক্সাম্পল কি হবে। ঠিক আছে, জি2জি তে শুধুমাত্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ঠিক আছে, আন্তর্জাতিকটা এখানে আসবে না। আন্তর্জাতিক যেটা আসবে ওটা আলাদা, ই গভর্নেন্স এর ভিতরে, ওটা আন্তর্জাতিকও পড়বে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিতরেই পড়বে। হ্যাঁ, আন্তর্জাতিক যেটা হয় ওটা তো আলটিমেটলি ই গভর্নেন্স এর ভিতরেই পড়বে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টে পড়বে। কিন্তু আই মিন গভর্নমেন্ট টু আন্তর্জাতিক গভর্নমেন্ট পড়বে না। ঠিক আছে, ওকে, ওটা নেগোসিয়েশন তাদের সাথে আলাদা করবে, তখন করবে। এই যে দেখো, বললাম জি2জি, তাই না, কেন্দ্রীয় সরকার। জি2বি ব্যবসা বাণিজ্য, এনজিও, তাই না, ব্যবসা বাণিজ্য। ওকে, জি2সি কি সাধারণ নাগরিক, মনে থাকে যেন, ওটা ওই দেখাই দিলাম উদাহরণ। স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ 2041। স্মার্ট বাংলাদেশের 4টে স্তম্ভ আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটা কবে ঘোষণা করেন, এটা ইম্পর্টেন্ট। 12 ডিসেম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। ঠিক আছে, গত বছর 12 ডিসেম্বর 2022 ডিজিটাল বাংলাদেশ দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য ঘোষণা দিয়েছেন, এবং এটার মেয়াদ হচ্ছে 2041 সাল। স্মার্ট বাংলাদেশের 4টে স্তম্ভ আছে: স্মার্ট সিটিজেন মানে নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট গভর্নমেন্ট সরকার, স্মার্ট অর্থনীতি। ঠিক আছে, তাহলে এটার 4টে স্তম্ভ খুবই ইম্পর্টেন্ট চাকুরিতে। এগুলো আমি আপনাদের আনসার পরে দিচ্ছি, অভিজিৎ একটু দাঁড়ান। ঠিক আছে, আহ মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে মধ্যে এটা, এখন কি কি স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি। স্মার্ট মানে সবার স্মার্ট হতে হবে। আপনারা অনেকে ডিজিটাল বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ মিলায় ফেলেন। স্মার্ট বাংলাদেশ মানে না কিন্তু যে ডিজিটাল সব করতে হবে, মনে প্রাণে স্মার্ট হতে হবে, মানে আপডেটেড হতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, মানুষজনকে সেটা যেভাবেই হোক প্রত্যেকটা জায়গায় মেন্টালিটি গ্রো করতে হবে, মেন্টালিটি গ্রো করতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। ঠিক আছে, তাহলে স্মার্ট বাংলাদেশ পাবো। আপনারা অনেকেই ভাবে স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ এক না। স্মার্ট মানে হচ্ছে স্মার্ট, আপনার সবকিছু হচ্ছে সাস্টেইনেবল হতে হবে, সবকিছু স্মার্টলি করতে হবে। যে জিনিসটা স্মার্ট মানে কি, যে ফ্যাক্ট অন্যকে ইনফ্লুয়েন্স করে, তাহলে আপনি যাই করবেন সেটা হবে ইনফ্লুয়েন্সিয়াল। আপনি যাই করবেন সেটা কি হবে, ইনফ্লুয়েন্সিয়াল হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। স্মার্ট বাংলাদেশ করার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি হয়, এটার সংখ্যা হচ্ছে 30 জন। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটা?
সর্বাপেক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র অবশ্যই দুর্নীতি দমন। আমি কি বললাম? দুর্নীতি দমন করার জন্যই তো এত কিছু করতেছে, তাই না? ঠিক আছে, দেখেন 61% সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠায় সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমনের জন্যই তো এত কাজ করতেছে। বেতন বাড়াই দিছে কেন? দুর্নীতি তো, যাতে কিনা মানুষজন ঘুষ কম খায়। আগে তো বিসিএস এর এত ক্রেজ ছিল না, ছিল? মানুষজন কিন্তু বিসিএস এ আসতে চাইতো না, এখন কেন আসতে চায়? এস স্যালারি বাড়াই দিচ্ছে, তাই না? স্যালারি বাড়ানোর আরেকটা কারণ হচ্ছে যাতে দুর্নীতিটা হ্রাস পায়। ওকে, দেখ, পারবেন? ক নাম্বার কি হবে বলেন দেখি, পারেন নাকি? ক নাম্বার কি হবে, ক নাম্বার? ভেরি গুড, নৈতিক, তাই না? এ দেখছেন, এখনই পারতেছেন। সুশাসনের পূর্ব শর্ত কি বলেন? কোনটা মনে হচ্ছে? অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা। আইনের শাসন বলছিলাম, নিরপেক্ষ আইন ব্যবস্থা তো বলি নাই, হ্যাঁ? লাইন টু লাইন মনে রাখতে হবে যে কোনটা। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে বলেন? পারবেন? এখন পারবেন? ভেরি গুড। উদ্ভাবক কে সুশাসন প্রত্যয়ের? ভেরি গুড, দিস ইজ ওয়ার্ল্ড ব্যাংক। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মানে হচ্ছে এসডিজি, সহজ কথায়। হ্যাঁ, ওই টেকসই, এটাই। বলেন, কিসের দিকে আপনি নজর দিচ্ছেন? সুশাসনের কোন দিকটির উপর নজর দিচ্ছেন? উত্তর দেখে বলবেন না, এটা কিন্তু অনেক ভুল আছে উত্তর। ঠিক আছে, আমি যেগুলো বলবো ওগুলো দিয়ে দিলাম। সরি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর কি। ঠিক আছে, সহস্রাব্দ হচ্ছে এমডিজি আর কি। ঠিক আছে। সহস্রাব্দে কোনটা দিচ্ছে? এখানে একটু বলি, এটা আপনাদের পড়াই নেই। ঠিক আছে, এসডিজি তে ভাই সুশাসন বলছে, আর এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে, সেই জন্যই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা বাদ হয়ে গেছে। ঠিক আছে, ওখানে শুধুমাত্র অর্থনৈতিক কথাটা বলা হয়েছিল। ঠিক আছে, এটা আপনাদের পড়ানো হয় নাই, এটা একটু বললাম আর কি। ওকে। হুম। এসডিজি কি? এসডিজির মূল ভিত্তিক হচ্ছে সুশাসন, উন্নয়নের, তাই না? আর এমডিজির ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে সহস্রাব্দ। এটা আমার হঠাৎ খেয়াল ছিল না বলতে, বা স্লাইডেও নাই। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের জন্য কিন্তু এখানে অর্থনৈতিক দিক বলা বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এমডিজি তে বা অর্থনৈতিক, যেটা এমডিজি বা সহস্রাব্দ, যে অর্থনৈতিক বা ইকোনমিক ব্যাপারটা বোঝানো হয়েছে। ঠিক আছে, আর এসডিজি তে হচ্ছে আপনার সুশাসন বোঝানো হয়েছে, এটা মনে থাকে যেন। এই যে কটা বলবো এই কটা কিন্তু পড়বেন। মূল্যবোধের উৎস কোনটা এটা বলেন? নৈতিক চেতনা হয়েছে। সুশাসনের মূল ভিত্তি কি বলেন? পারবেন? সুশাসনের মূল ভিত্তি কি? পারবেন? ভেরি গুড, সুখী, সোমা, তনি, আজিজুল। ভেরি গুড, ভেরি গুড, দেখছেন, নিবিড় হোসেন। এখন পারতেছেন না? সোমা, ফারজানা, সাদিয়া, রিয়াদ, শাহানাজ। ভেরি গুড। জান্নাতুল নূর মোহাম্মদ। গুড। দেখছেন, ভালো লাগতেছে যে এখন পারতেছেন। দেখেন, যে গুণের মাধ্যমে ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ণয় করা যায় সেটা কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যাট বক্সে লেখেন, আমি বলবো না, বলেন। ভেরি গুড, ভুল ও শুদ্ধ। ভালো লাগতেছে। এটা একটু বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? এটা একটু বুদ্ধি করে বলেন, হ্যাঁ? কাছাকাছি, আমি যে যে ওয়ার্ড বলবো ওই ওয়ার্ডের ভিতর থাকতে হবে, বাইরে বললে কিন্তু উত্তর হবে না। বারবার বলতেছি, নেতৃত্বের প্রতি আনুগত্য, শক্তিশালী রাজনৈতিক দল, স্বচ্ছ নির্বাচন কমিশন, পরম সহিষ্ণুতা। ভেরি গুড। কি হবে? অপশন ডি, সহমর্মিতা বা পরম সহিষ্ণুতা একই কথা। ঠিক আছে, দেখছেন পারতেছেন। এখানে কি শুধু স্বচ্ছ নির্বাচন কমিশন হবে না তো? স্বচ্ছতা বলতে সব,
কিন্তু নির্বাচন কমিশন তো বলে নাই। নির্বাচন কমিশন আমি কোথাও বলছি? কোথাও বলছি? তাহলে এটা কি হবে? পরম সহিষ্ণুতা, সহমর্মিতা। ঠিক আছে, দেখেন অনেকেই কিন্তু পারছেন। যারা পারছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। এশা, হ্যাঁ, কনা, রায়ান, গুড। এবার একটু দেখেন, রাষ্ট্র সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সব থেকে বেশি দায়ী কে? এটা পারবেন, এটা না পারার কিছুই নাই। যা পড়াইছি, হ্যাঁ। উত্তর খ। হ্যাঁ, নৈতিকতা ও মূল্যবোধের অভাব। ওই যে এগুলোর অভাবে বললাম না কি কি হয়, দুর্নীতি প্রবণতা, হ্যাঁ। এটা যদি না পারেন মাইর দিব। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? ভেরি গুড, ফ্যামিলি। ওকে, বলেন, নৈতিক মূল্যবোধের উৎস কোনটা? এক। ভেরি গুড, নিবিড় হোসেন, সুখী, রাবেয়া, গুড। নৈতিক চেতনা। এটা একটু মুখস্থ পড়া, অন লিবার্টি। এটা যখন আপনারা বই পড়বেন তখন এটা পড়ানো হবে। এটা স্টুয়ার্ট মিল লিখছে। এটা একটু মনে রাখেন। এটা মানে হচ্ছে মুখস্থ পড়া তো, তাই এগুলো আমি দেখবো এগুলো অতটা আসে না। আর আসলে আসলে ওই যখন বই পড়বেন তখন আপনাদের পড়ানো হবে অনেকগুলো বই। পলিটিক্স কে লিখছে, সোশ্যাল কন্ট্রাক্ট কে লিখছে, হ্যাঁ, ওরকম করে ওগুলোর ভিতর পাবেন অন লিবার্টি। ঠিক আছে, তাই এটা থাকুক। গভর্নেন্স, হ্যাঁ, এটা একটা ল্যাটিন ভাষা, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। এটা ল্যাটিন ভাষা, এগুলো মুখস্থ পড়া তো, তাই এগুলো পরে বলে দিচ্ছি আমি। এটা ল্যাটিন ভাষাটা দরকার নেই। বিশ্ব ব্যাংকের মধ্যে সুশাসনের উপাদান কয়টা? এটা না পারলে মাইর দিব। ভেরি গুড, মিনহাজ, তন্নি, রাফি, ফাবিয়া, কুন্তলা, নিপা। এই নিপা হয় নাই, আলামিন ঠিক আছে, রাহুল ঠিক আছে। কয়টা? ছয়টা। এটা বলেন, সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। এই সুশাসনের মূল ভিত্তি, সুশাসনের মূল ভিত্তি সমা, কুন্তলা, ভেরি গুড। এটা হচ্ছে আইনের শাসন। ঠিক আছে। কে? সুশাসন চারটা স্তম্ভের উপর, এটা কে বলছে? সুশাসন যে চারটা স্তম্ভের উপরে আছে, এটা কে বলছে? এটা একটু বলেন। আইএমএফ না? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি হবে। এটা একটু বলি আপনাকে, এটা একটা কাহিনী আছে, বলি। বিশ্ব ব্যাংক বলছে হচ্ছে সুশাসন হচ্ছে ছয়টা উপাদান। ঠিক আছে। এখন বাংলাদেশ যে সুশাসনকে বলছে যে চারটা স্তম্ভের উপর, এটা আসলে ওই বিশ্ব ব্যাংকের ওই মতটা থেকেই নিছে। এই জন্য এটার উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক বলছে, বাট এটা হচ্ছে কনফিউজিং একটা আনসার। ঠিক আছে, এটা কনফিউজিং আনসার, এখানে সঠিক উত্তর নাই। কিন্তু এটা হচ্ছে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, বিশ্ব ব্যাংক ওই যে যে বাংলাদেশ যে চারটা স্তম্ভের উপর বলছে, হ্যাঁ, বিডি সরকার যে বলছে, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের ওই ছয়টার উপর থেকেই নিছে। উপাদান হচ্ছে ছয়টা, আর স্তম্ভ যে বাংলাদেশ সরকার নিছে ওখানে সে একটা কথা লিখছে। না, ব্ল্যাঙ্ক রাখার দরকার নাই, বিশ্ব ব্যাংক অবশ্যই একটা আনসার থাকে। এবং বাংলাদেশ কিন্তু পুরোপুরি ফলো করে বিশ্ব ব্যাংককে। এবং বাংলাদেশ যখন লিখছে ওখানে লিখছে যে বিশ্ব ব্যাংকের আহ মানে তথ্য অনুযায়ী আমরা চারটা স্তম্ভ সাজাইছি, সেই জন্য এটার উত্তর বিশ্ব ব্যাংক, এবং আপনারা বিশ্ব ব্যাংক দিবেন। ঠিক আছে, এই কনফিউজিং কোশ্চেন কখনো আসবে না। সো এটা সমস্যা নাই। ঠিক আছে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কে? পারবেন?
গুড। এটা যারা গ দিছেন আমি তাদের থ্যাঙ্কস দিব। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে নৈতিকতা, যারা সভ্যতা নয় কিন্তু আহ অনেক জায়গায় এক এক গাইডে এক একটা আনসার দেওয়া, কিন্তু আমরা নৈতিকতা পাইছি তাই আপনারা নৈতিকতা পড়বেন, কিন্তু বিভিন্ন গাইডে সমাজও আছে। এখন এটা এগুলো আনসার না করাই ভালো। যেগুলো হচ্ছে আমি কিন্তু নৈতিকতা পাইছি একটা বইতে, একদম মেইন বইতে পাইছি, তাই আমি আপনাদের বলে দিলাম। ঠিক আছে, ইথিক্সই কিন্তু সভ্যতার প্রতিচ্ছবি। ঠিক আছে, মন থাকে যেন সব সমাজেই কিন্তু আপনার সভ্য না, তাই না? যাযাবর সমাজ বা বর্বর সমাজ আছে না, সেগুলো কি সভ্য? সভ্য না। ঠিক আছে, তার সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি নৈতিকতাটা আমি পাইছি, বাট আপনাদের আমি আবারও বলতেছি, উদ্ভাস থেকে উত্তরণ থেকেও মনে হয় সমাজ দাগাইছে, সমাজ দাগাইছে। হ্যাঁ হ্যাঁ, এসডিজি হচ্ছে ভ্যালুজ ভাই, স্বাক্ষর আর লিখেই তো দিছি, আর এমডিজি হচ্ছে অর্থনৈতিক। ওকে। জাতিসংঘের অভিমত অনুসারে শোষণের লক্ষ্য উদ্দেশ্য কোনটা বলেন তো, দেখে বলেন। চারটা দেখে অত করা লাগবে না, চারটা কোনটা আপনার মনে হতে পারে যে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিছু কিছু জিনিস নিজে লিখতে হবে। এই সুশাসন কি করে, এটা তো আপনারা দুই একজন ঠিক উত্তর দিচ্ছেন, না অনেকেই, সবাই ঠিক উত্তর দিচ্ছেন, দুই একজন ভুল। অবশ্যই এটা মৌলিক স্বাধীনতার উন্নয়ন হবে, তাই না? শুধু নারীদের তো না, এখানে কোনটা বেশি হয়? উন্নয়ন, হ্যাঁ, মৌলিক স্বাধীনতার উন্নয়ন মানে সকল ধরনের উন্নয়ন। কারণ আমি আপনাদের লিখে দিছিলাম না, সুশাসন, তারপরে উন্নয়ন, বিপরীত বৈষম্য, এটা একটু মুখস্থ করার জিনিস। দিস ইজ নট নারীদের ক্ষেত্রে, হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে আমরা বিপরীত বৈষম্য কথাটা ইউজ করি। ঠিক আছে, সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা একটা টার্ম, এগুলো বোঝার কিছু নাই। ওকে, যাক আপনারা পারতেছেন, সব তো পারা লাগবে না। এটা বলেন, নাগরিকের কর্তব্য কি, যেগুলো দিছিলাম কোনটা হবে অপশনের ভিতরে? ভেরি গুড, সোমা, আবির, নাজিব। হ্যাঁ, অবশ্যই কর প্রদান করা। এই সরকার পরিচালনায় সাহায্য করা ছিল নাগরিকের কর্তব্য, ছিল আইন শৃঙ্খলার সময় সাহায্য করা। সব সময় সরকার পরিচালনা তো আমার দরকার নেই, দরকার আছে নিয়মিত কর প্রদান। আপনার কিন্তু ওয়ার্ড গুলো পড়তে হবে, হ্যাঁ, কর প্রদান করা। অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা একটু বলে দেই, বিনিয়োগ বৃদ্ধি পায়, তাই না? কারণ সুশাসন যখন প্রতিষ্ঠিত হবে, কারণ আপনার দেশে তখন কি সবকিছু ঠিক থাকবে, সবাই ঠিক মতো ট্যাক্স দিবে, তখন সবাই মানে অর্থের একটা জিডিপি বাড়বে, তাই না? তখন মানুষজন ইনভেস্ট করবে, ব্যবসায় ইনভেস্ট করবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, এটা যেন মনে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। গড। মূল্যবোধের চালিকা শক্তি, এটা বলবো না, পড়াইছি। এই সংস্কৃতি, হ্যাঁ, কয়বার দেখাইছি সংস্কৃতি। মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, সরি, হ্যাঁ, মূল্যবোধের ভিত্তি না, মানে মূল্যবোধের ফলে প্রতিষ্ঠিত হয় হচ্ছে সুশাসন বা হচ্ছে আইনের শাসন। মূল্যবোধের চাবিকাঠি হচ্ছে সুশাসন বা আইনের শাসন, আইনের শাসন যেটা আর কি। হ্যাঁ, মূল্যবোধ তো ছিল একদম ফার্স্টে, ওটার ফলে প্রতিষ্ঠিত হয় আইনের শাসন বা সুশাসন। ঠিক আছে, ওটার চাবিকাঠি হচ্ছে সুশাসন, কিন্তু মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, এটা বলছি। সুশাসনের উপাদান নয় কোনটা? নৈতিক কথাটা কোথায় ছিল মনে করেন? সুশাসনের উপাদান নয় কোনটা? ভেরি গুড, সঙ্গীতা, কারণ নৈতিক কথাটা শুধু মূল্যবোধে ছিল। আমি কিন্তু বারবার বলছি নৈতিক কথাটা শুধু মূল্যবোধে, এবং সুশাসনে আপনাদের বারবার বলছি স্বচ্ছতা, জবাবদিহিতা, সকলের অংশগ্রহণ থাকবে। সহমর্মিতা,
বা সহনশীলতা লাভ করে কোত্থেকে? সহনশীলতা লাভ করবে কোত্থেকে? সহনশীলতাটা কিন্তু মূল্যবোধ থেকে লাভ করে, তাই না? কিন্তু সুশাসনের উপাদান হচ্ছে সহমর্মিতা। কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ব্যক্তি সহনশীলতা শিক্ষাটা লাভ তো করবে মূল্যবোধ থেকে, তাই না? আর সহমর্মিতা হচ্ছে সুশাসনের একটা উপাদান, মানে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আপনার সহনশীলতা থাকতে হবে। কিন্তু আপনার লাইনটা পড়েন, কি বলছে? সহনশীলতা লাভ করে কোত্থেকে? মূল্যবোধ শিক্ষা থেকে, তাই না? এগুলো কিন্তু অপশন দেখলে আপনার বুঝতে হবে। হ্যাঁ, সহনশীলতা কোত্থেকে লাভ করবে? ই থেকে। আর সহনশীলতা, সহমর্মিতা, আর সহমর্মিতা আর পরম সহিষ্ণুতা এটা একটা জিনিস, আর সহনশীলতা কিন্তু সহমর্মিতা না। সুশাসনের একটা উপাদান হচ্ছে সহমর্মিতা, তাই না? কিন্তু সহনশীলতা কি ভালো মন্দ বিচার? তাহলে ভালো মন্দের একটা সহনশীলতা মূল্যবোধ থেকে কি করে, এটা একটু মনে রাখতে হবে। এটা বলেন, কোন নীতি স্বাধীনতাকে নিশ্চিত করে? সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে অংশগ্রহণ। স্বাধীনভাবে আপনি অংশগ্রহণ করতে পারতেছেন, এটা অংশগ্রহণ। এটা যেই আনসার থেকে, এটা অংশগ্রহণ। এটা কয়েকদিন আগে আমার ট্রেনিং হয়েছে, ওখানে পাইছি। সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে হচ্ছে অংশগ্রহণ, এটা অংশগ্রহণ, এটা ছাড়া কেউ, ঠিক আছে। এটা যে এ দিছেন, কে খুব অল্প কয়েকজন এ দিচ্ছেন, তাদেরকে থ্যাঙ্কস। ঠিক আছে, এই পার্ট আনসার দেওয়া বিপদ, বাট যেগুলো একদম আমার পড়ার সাথে মিলা যাবে ওগুলো কিন্তু আনসার করবেন। ঠিক আছে, ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? বলেন। ভেরি গুড, এই তো মনে আছে, হ্যাঁ। নয়টা, নয়টা। জাতিসংঘ করছিল আটটা, ইউএনডিপি নয়টা। ঠিক আছে, নৈতিক শক্তির প্রধান উপাদান কি? হ্যাঁ, তো এটা একটু মুখস্থ। সততা ও নিষ্ঠা। হ্যাঁ, এটা দেখলে সততা ও নিষ্ঠা, নৈতিক নীতি, মূল্যবোধ, নিষ্ঠা, হ্যাঁ, এটা আসবে। সুশাসনের পূর্ব শর্ত কোনটা? বলেন। এখানে কি হবে? ভেরি গুড, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, তাই না? এইটাই দেন, কারণ অর্থনৈতিক উপরে সবগুলোই না, শুধু অর্থনৈতিক উন্নয়ন কখনোই হবে না, হ্যাঁ। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে। ঠিক আছে, শোষণের পরে অন্তরায়, এটা পারবেন? এটা পারবেন? এটা আর না নেই, এটা ইজি, তাই না? এটা বলেন, মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কি? মূল্যবোধ কেন আপনি করবেন? দুর্নীতি রোধ করা। দুর্নীতি রোধ করবেন হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করে, তার দুর্নীতি হবে না। রাজনৈতিক সাংস্কৃতিক দুইটা হবে না। সামাজিক অবক্ষয় রোধ করা, ওকে। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? এটা পারবেন? এটা কি বলেন? সুশাসনের, তাই না? কারণ থাকতে হবে ওই যে তথ্যর অবাধ প্রবাহ থাকতে হবে, হ্যাঁ। একই কথা বলেন, এটা পড়াইছি, আগে পড়াইছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এটা পারবেন? ভেরি গুড, এখন পারতেছেন। এখন দ্বিতীয়টাও পারবেন। জোহানেসবার্গ প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন, এটা কি বলেন তো?
জোহান্সবার্গ প্ল্যান ফর ইন্টারপ্রিটেশন কত 2015 সালে গ্রহণ করা হয়েছে। জোহান্সবার্গ কোথায়? সাউথ আফ্রিকায়। কি নেওয়া হয়েছে? এসডিজি। বলে দিলাম। এখানে সুশাসন, তাহলে সুশাসনের সাথে কোনটা যুক্ত? সাংস্কৃতিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান, টেকসই উন্নয়ন, উপরের সবটি। ভেরি গুড, অপশনে টেকসই উন্নয়ন বা এসডিজি। তাহলে এটাই মনে রাখবেন, ঠিক আছে? এটা ভুল করেন। এমডিজি হচ্ছে শুধুমাত্র ইকোনমিক, হ্যাঁ, আর এসডিজি হচ্ছে কে, মানে আহ, যেটা ছিল আর কি, এসডিজিটা হচ্ছে টেকসই উন্নয়ন আর কি, এবং এসডিজিটা হচ্ছে টেকসই উন্নয়নটা হচ্ছে সুশাসনের সাথে জড়িত, যে সুশাসন প্রতিষ্ঠিত হলে এসডিজি হবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আসেন, আপনাদের সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছি। আমি ট্রাই করছি ভাই, অনেক বিদঘুটে একটা চ্যাপ্টার ছিল। আই ট্রাইড মাই লেভেল বেস্ট। আমি জানি না কতটুকু করতে পারছি, কিন্তু আপনাদেরকে কোঅর্ডিনেশন করে বা কোরিলেট করে যতটা চেষ্টা করছি আমি, ঠিক আছে? সো যদি উপকৃত হন আমি খুশি হব, যদি এই জিনিসটা একটু দেখেন যেগুলো দিছি খুব বেশি, কারণ এই জিনিসগুলো ওভাবে দেখতে যাবেন না। আর যেভাবে বললাম, একদম যেগুলো একদম মনে না হবে ওগুলো আনসার করবেন না। কিন্তু আমি যেগুলো মুখে মুখে বলছি, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো কিন্তু মাস্ট, মাস্ট, এগুলো ছাড়া কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? এই টপিক একটু দেখে যান, তাহলে কিন্তু মোর দেন, হ্যাঁ, আপনার সব লাগবে না, 6টা 5টা হবে। আপনি যদি মূল্যবোধ, নৈতিকতা, হ্যাঁ, সুশাসন, আইনের শাসন, সুশাসনের পরের জিনিসগুলো এগুলো যদি একটু বোঝেন, হ্যাঁ। সহনশীলতা নিয়ে আপনাদের ভুল হয়, সহনশীলতা আর সহমর্মিতা কিন্তু এক না। সহনশীলতা হচ্ছে মূল্যবোধ, আর সহমর্মিতা আর পরম সহিষ্ণুতা এগুলো হচ্ছে সহমর্মিতা, এগুলো হচ্ছে সুশাসন, ঠিক আছে? তাহলে এভাবে দেখবেন, তাহলেই আশা করি ভালো করবেন। গুড, শামা, এটা খুবই ভালো কথা, ঠিক আছে। আপনি খুব ভালোভাবে মনে রাখছেন যে মিলেনিয়াম মানে অর্থনীতিটা মনে রাখবেন, মিলেনিয়াম থেকে মিলেনিয়ার, মিলেনিয়ার, তাই না? তিনি সেভাবে হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে? খুবই ভালো, করতে থাকেন। অল দ্য বেস্ট। আশা করি খুবই ভালো হবে। খুব কঠিন কিছু না, ইজি। একটু নিজে যে যে ধর্মের প্রতি ওই ধর্মের প্র্যাকটিস করবেন, করবেন, অন্য ধর্মের হইলে এগুলো প্র্যাকটিস করবেন, স্থির থাকবেন, হ্যাঁ, তাহলে দেখবেন হবে। আর ভয় পাবেন না, খুবই ইজি, এগুলো খুব ইজি। আমি খুবই মিডিওকর একটা স্টুডেন্ট, সো আমি যদি আসতে পারি এই অবস্থায়, ডেফিনেটলি আপনারা আসতে পারবেন। তাহলে সবার শুভকামনায়, সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেমন? সবুজ ভাই, তাহলে টাটা। জি ভাইয়া, ভালো থাকবেন, শুভরাত্রি। তো আমাদের আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের সাথে আজকে ভোকালে ছিলেন শ্রদ্ধেয় অভ্র ভাইয়া এবং কিউএনএ ছিলেন সাব্বির আহমেদ ভাইয়া। দুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যদি আপনাদের উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন নেই সম্ভবত। আচ্ছা, একজনে বলেছেন যে ভাই আমি বইগুলো এখনো নেইনি, ক্লাসগুলোর পিডিএফ এন্ড বই কি সেম? বই আরো ডিটেলস বা দেখেন আসলে স্লাইড গুলো করা হয় তো বইয়ের একটা অংশ থেকেই, সো পরিপূর্ণ বলা যাবে না, তবে অনেকটাই মেলে আসলে। হ্যাঁ, তারপরেও আপনি যেহেতু এই কোর্সটাতে ভর্তি আছেন উইথ বুকস সম্ভবত, তো দ্যাটস ওয়াই বইগুলো কালেক্ট করে নেবেন। আমার মনে হয় দুটো মিলিয়ে মিশিয়ে পড়লে আপনার প্রিপারেশন ফুলফিল হয়ে যাবে। আর অবশ্যই যে ব্রাঞ্চে আপনি ভর্তি আছেন ওই ব্রাঞ্চে একটু কথা বলে যাবেন যে কোন টাইমে গেলে আপনি বইগুলো কালেক্ট করতে পারবেন বা আরো যে যে বিষয় আপনার জানা দরকার সেগুলো জানতে পারবেন। ঠিক আছে? আর তাছাড়া উইকলি পরীক্ষা দেওয়ার জন্য তো
আপনার ব্রাঞ্চে জানি, তো সেক্ষেত্রে আমার মনে হয় উইকলির দিন গিয়ে আপনি বইগুলো নিয়ে আসলেন, সেটাতে আপনার টাইমটাও বেঁচে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।